বলছি না, আজ না কাতলার কালিয়া খেতে খুব ইচ্ছে করছে গো। যাও না, বাজার থেকে নিয়ে এসো না। কাতলা মাছ কেনার পয়সা নেই আমার কাছে। জানতাম, সে তো কোনো দিনই থাকে না তোমার কাছে। ওই সংসারের খরচা বাঁচিয়ে কিছু পয়সা জমিয়েছিলাম সোনার কানের গড়াবো বলে। যাই, ওটা নিয়েই বাজারে যাই। ধুর, দেখো ভগবান, দেখো দেখো দেখো, এ তুমি আমাকে কার সাথে সংসার করাতে পাঠালে? দেখো ঠাকুর, দেখো। কি এত বড় কথা? মানছি মানছি আমার কাছে এখন টাকা পয়সা নেই, তাই বলে গিন্নি আমাকে এইভাবে অপমান করবে? না না, আজ বাজার থেকে একটা গোটা কাতলা মাছ কিনে গিন্নির সামনে ছুঁড়ে ফেলতে না পারলে আমার আমার কিছুতেই শান্তি হবে না। কিন্তু কাতলা মাছের যে অনেক দাম, এত টাকা। হ্যাঁ, মহারাজ আছেন তো, যাই রাজসভায় গিয়ে মহারাজের কাছ থেকে এই মাসের বেতনটা অগ্রিম চেয়ে নিই। মহারাজ, আজকে রাজসভা রাজবাড়ি ছেড়ে এই পুকুর ধারে বসেছে। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। কি কারণ মহারাজ? দাঁড়াও দাঁড়াও, এত ব্যস্ত হওয়ার কি আছে, সবুর করো, সব জানতে পারবে। মহারাজের মনে হয় ওই প্রকৃতির হাওয়া খেতে খেতে রাজসভা পরিচালনা করার ইচ্ছে হয়েছে, তাই আজ ওই মহারাজ পুকুর পাড়ে রাজসভা বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। না না সেনাপতি, শুধু হাওয়া খাওয়ার জন্য নয়, আরো একটা কারণ আছে। এবার বুঝেছি মহারাজ, আপনি হাঁসেদের সাঁতার কাটা দেখতে দেখতে রাজসভা পরিচালনা করবেন, তাই আজ এই পুকুর পাড়ে রাজসভা বসেছে। শুধু রাজসভা পরিচালনা নয়, আজ থেকে আমি এদের পুষ্পরাজ বৈদ্য। হ্যাঁ, এত কিছু থাকতে শেষে হাঁস? এই, তুমি বেশি প্যাক প্যাক করো না তো মন্ত্রী। আমার ইচ্ছে হয়েছে তাই আমি পুষব এবং হাসি পুষব। রাগ করছেন কেন মহারাজ? আমি তো এমনি মানে রাজসভা ফাঁকা দেখে ভাবলাম আজ বুঝি ছুটি, কিন্তু রানীমাকে জিজ্ঞাসা করতে উনি বললেন আজ নাকি রাজসভা এই পুকুর ধারে বসবে। হ্যাঁ হ্যাঁ গোপাল, রানী ঠিকই বলেছে। এসো এসো এসো। রাজসভা রাজবাড়িতে বসুক আর পুকুর পাড়ে বসুক, গোপাল প্রত্যেক দিন দেরি করে রাজসভা আসতো, আজও তাই এসেছে আর ভবিষ্যতেও আসবে। সত্যি মন্ত্রী, এটা কিন্তু তুমি একদম খাঁটি কথা বলেছো। আগে আমি এমনি এমনি দেরি করিনি মহারাজ, খুব অভাবে আছি, তাই তো আপনার কাছে ছুটে এলাম। যদি এই মাসের বেতনটা অগ্রিম পাওয়া যেত তাহলে এই অধমের খুব উপকার হতো মহারাজ। কোনো দরকার ছাড়া তো তুমি ছুটে আসো না গোপাল, তোমাকে আমি খুব ভালো করেই চিনি। মহারাজ গোপালকে একদম অগ্রিম বেতন দেবেন না। বেটা বেতন হাতে পেয়ে বাকি মাসটা রাজসভা কামাই করে ঘরে বসে বসে খাবে আর মোষের মতন নাক ডেকে ঘুমোবে। না 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 না, তাহলে তো গোপালকে অগ্রিম বেতন দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মহারাজ দয়া করে মন্ত্রী মশাইয়ের কথায় নাচবেন না মহারাজ। আপনি নিজে একটিবার বিবেচনা করে দেখুন, অগ্রিম বেতন না পেলে এই অধম যে না খেতে পেয়ে মরবে মহারাজ। কত ছাড়া হাস কোথাকার, তবে রে বেটার ছেলে, আজ তোকে মেরেই ফেলবো। দেখেছেন মহারাজ, গোপাল কেমন আপনার শখের পোষা হাঁসকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আই গোপাল, তোমার সাহস তো কম নয়, তুমি আমার পোষা হাঁসকে আমার সামনেই তাড়া করছো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। হ্যাঁ, আপনার পোষা হাঁস? হ্যাঁ গোপাল, মহারাজ অনেক শখ করে হাঁসগুলো আনিয়েছেন পুষবে বলে, আর তুমি কিনা তাদের মেরে ফেলবে বলে তাড়া করলে। মহারাজ, আমার মনে হয় গোপাল হাঁসগুলো দেখে আর লোভ সামলাতে পারেনি, বেটা হাঁসের মাংস খাওয়ার ধান্দা করছে। কি, আমার পোষা হাঁসের মাংস? গোপাল, অগ্রিম বেতন তো তুমি পাবেই না। যাও যাও তো, এবার বাড়ি যাও। এসে থেকে দেখছি মহারাজ আপনি আমাদের মন্ত্রী মশাইয়ের কথায় নেচে যাচ্ছেন। অগ্রিম বেতন দেবেন না ঠিক আছে, তাই বলে এইভাবে আমাকে সবার সামনে ছোট করবেন না মহারাজ। দেখেছেন মহারাজ, গোপালের মান সম্মানে লেগেছে। আগে আমার মান সম্মান আছে তাই লেগেছে,
আপনার তো সেটাও নেই মন্ত্রী মশাই। আমি চলে যাচ্ছি মহারাজ, তবে এই অপমানের বদলা আমি নেবই। এ কি খালি হাতে বাড়ি এলে কেন শুনি? হ্যাঁ, মহারাজের কাছে গিয়েছিলাম গিন্নি। মহারাজ কি বললেন? অগ্রিম বেতন দিলেন? হুম, অগ্রিম বেতন তো দূরের কথা, উল্টে অপমান করে তাড়িয়ে দিলেন। সব হয়েছে এই শুটকো মন্ত্রী আর মহারাজের পোষা হাঁসের জন্য। হ্যাঁ, সে কি? এবার আমরা খাবো কি শুনি? দুপুরে নুন দিয়ে ভাত মেখে কোন রকমে খেয়ে নিতে হবে গিন্নি। আর রাতে? রাতে রাতে জমিয়ে রান্না হবে গিন্নি, কবজি ডুবিয়ে খাবো। দূর ছাতা, ভাল লাগে না। হিয়ালি না করে কি রান্না করবে সেটা বলবে তো? হাঁসের ডিম গো গিন্নি, আজ রাতে আমরা হাঁসের ডিম খাবো। হাঁসের ডিম? যে হাঁসের জন্য আজ আমি অগ্রিম বেতনটা পেলাম না, সেই হাঁসটা আজ রাতে ডিমই দেবে। বলি, হাঁস কি তোমার বন্ধু? তুমি কি করে জানলে যে আজ ওই হাঁসটা ডিম দেবে? আমার বুদ্ধি আছে। হাঁসটা যখন জল থেকে উঠে আমার কাছে এলো, তখন তার মুখে আমি খড় পাতা দেখেছি। পাখিরা খড় পাতা কখন জোগাড় করে বলো তো? যখন ওরা ডিম পাড়ে তখন? তাহলে ও মা, কি বুদ্ধি তোমার! আমার নাম হলো গোপাল ভাঁড়। যাই, একবার গিয়ে দেখে আসি আমার পোষা হাঁসেদের কি অবস্থা। আর দেরি করা ঠিক হবে না। কি গতকালই দেখে গেলাম আমার পোষা হাঁস দুটো ডিম পেড়েছে, আর আজ সেগুলো গেল কোথায়? প্রহরী, এই প্রহরী! আগে বলুন মহারাজ। ডিম কোথায়? ডিম? কিসের ডিম মহারাজ? ঘোড়ার ডিম। হ্যাঁ, ঘোড়ার ডিম? আগে যতদূর জানি ঘোড়া তো ডিম দেয় না মহারাজ। চুপ! কি হয়েছে মহারাজ? আমার পোষা হাঁসের দুটো ডিম চুরি হয়ে গেছে, এদিকে কেউ কিছুই জানে না। হ্যাঁ, হাঁসের ডিম চুরি? না না, এই যে সেজনের কাজ নয় মহারাজ। আমার মনে হয় এই চুরির পিছনে চেনা জানা কারুর হাত আছে। চেনা জানা চোর? কিন্তু সে কি? গোপাল মহারাজ, মনে নেই? গোপাল যাওয়ার সময় হুমকি দিয়ে গিয়েছিল। আমার মনে হয় এটা গোপালেরই কাজ। ঠিক ঠিক, গোপালই তো বলেছিল অপমানের বদলা নেবে, কিন্তু গোপাল। কিন্তু কিছুই নেই মহারাজ। আজ থেকে আমি আপনার পোষা হাঁসের পাহারায় থাকবো। গোপালকে হাতে নাতে না ধরা পর্যন্ত আমার শান্তি হবে না। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। চুরি যেই করে থাকুক না কেন, তাকে হাতে নাতে ধরতেই হবে। তারপর আমি চোরকে না আচ্ছা করে শিক্ষা দেব। মহারাজ, আপনি দেয়ালের কাছে মাছ জমা রাখতে দিয়েছেন। চোরকে তো আমি ধরবই, কিন্তু তার আগে আমি নিজে যে চুরি করবো। হ্যাঁ, এই ওঠো বলছি, ওঠো বলছি। বলি, রাতে কি না খেয়ে থাকবো নাকি? ও ভগবান, দেখো দেখো দেখো। ধুর, এই কথায় কথায় ভগবানকে ডাকা বন্ধ করো তো গিন্নি। না,
আজও দেখছি একবার রাজবাড়ির দিকে যেতে হবে। হাঁসের ডিম আনতে? হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আর কোনো তো উপায় দেখছি না গিন্নি। ব্যাটার ছেলেগুলোকে সেই কখন আসতে বলেছি, এখনো আসার নাম নেই। হ্যাঁ, মন্ত্রী মশাই, আমরা এসে গেছি। টুকি না, মস্করা করছিলাম। তোদের এতক্ষণে আসার সময় হলো? কি করব বলুন মন্ত্রী মশাই, পা বাঁচিয়ে আস্তে আস্তে একটু একটু দেরি হয়ে গেল। থাক থাক, আর অজুহাত দিতে হবে না, দাঁড়া। এটাকে আমার বাড়িতে দিয়ে আয়, আর গিন্নিকে বলবি কষিয়ে মাংসটা রাঁধতে। আমাদের নিমন্ত্রণ করবেন না বুঝি মন্ত্রী মশাই? আচ্ছা, তোরাও চলে আসিস। আজ হাঁসের মাংস আর ভাত, এর বেশি কিছু খাওয়াতে পারবো না কিন্তু। ওতেই হবে মন্ত্রী মশাই। চল ঘটা, চল। চোর 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 ধরেছি মহারাজ, তাড়াতাড়ি বেরিয়ে আসুন। খোল বলছি, ছাড়, আজ তোর মুখটা দেখেই ছাড়ব আমি। এই দেখুন মহারাজ, চোর চুরি করতে গিয়ে আমার হাতে ধরা পড়েছে। এ কি গোপাল, তুমি? দেখেছেন মহারাজ, বলেছিলাম না? আগে আগে আমাকে ক্ষমা করে দিন মহারাজ, পেটের দায়ে দুটো ডিম চুরি করেছিলাম। শুধু ডিম নয় মহারাজ, গোপাল হাঁসও চুরি করেছে। তাকিয়ে দেখুন, 5টা হাঁসের মধ্যে একটা হাঁস গায়েব। ছি ছি গোপাল, তুমি এরকম কাজ করবে আমি আমি ভাবতেই পারিনি। মন্ত্রী মশাই মিথ্যে কথা বলছে মহারাজ, আমি হাঁস চুরি করিনি। তাহলে হাঁসটা গেল কোথায় শুনি? মহারাজ, আপনি গোপালের কোনো কথা শুনবেন না, গোপালই হাঁস চুরি করেছে। গোপাল, তোমার আগামী মাসের পুরো বেতনটাই আমি কেটে দিলাম হাঁস চুরির ক্ষতিপূরণ হিসেবে। যাও যাও, এবার বাড়ি ফিরে যাও। আমি তোমার মুখই দেখতে চাই না। হ্যাঁ, চুরি না করেই ক্ষতিপূরণ দিতে হবে? মহারাজ মহারাজ, আমি হাঁস চুরি করিনি, চোর অন্য কেউ। আপনি আমাকে 3 দিন সময় দিন মহারাজ, আমি প্রমাণ করে দেব হাঁস অন্য কেউ চুরি করেছে। তাই না? কথায় আছে চোরের মায়ের বড় গলা। তুমিও তো কিছু কম যাও না দেখছি গোপাল। সে তো সময় আসলেই দেখা যাবে মহারাজ, আমি প্রমাণ করেই ছাড়বো হাঁস অন্য কেউ চুরি করেছে, গোপাল ভাঁড় চুরি করেনি। গোপাল কিভাবে প্রমাণ করে দেখব। আজ রাতেই ওই হাঁসটা যাবে আমার পেটে। কই 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 দাও, আজ কটা ডিম আনলি শুনি? হাঁসের ডিম নয় গিন্নি, ঘোড়ার ডিম এনেছি। তবে বলি শোনো। উমা, এত কিছু হয়ে গেল! তুমি যদি প্রমাণ করতে না পারো, তাহলে আগামী মাসটা আমাদের পুরো খালি পেটে থাকতে হবে গো। তখন কি হবে গো? না না, ওটি হতে আমি দেব না। যে করেই হোক আমি প্রমাণ করে দেব হাঁস অন্য কেউ চুরি করেছে। কিন্তু কিভাবে প্রমাণ করবে শুনি? চোর কি তোমাকে জানিয়ে চুরি করতে যাবে? চোর যখন একবার চুরি করেছে, তখন সে চোর আবার আসবে গিন্নি, আসবেই আসবে। আমাকে শুধু ফাঁদ পেতে রাখতে হবে, তারপর চোর তাতে পা দিলেই খপাত করে চেপে ধরবো। পেয়েছি গিন্নি, পেয়েছি, চোর ধরার উপায় খুঁজে পেয়েছি। দাও দাও দাও, এখন খেতে দাও দেখি, কাল সকালে যা করার করব। কিন্তু কি দিয়ে খাবে শুনি? কেন? গরিবের উৎকৃষ্ট খাদ্য
নুন দিয়ে গরম গরম ভাত। তোমাকে আরেকটু মাংস দিই? একটু কেন, যা আছে সব ঢেলে দাও। খুব ভালো রান্না হয়েছে। খুবই উৎকৃষ্ট ব্যঞ্জন। রাজবাড়িতে এখনো 4টে হাঁস আছে গিন্নি। আগামীকাল রাতে আরো একটা হাঁস আমি চুরি করব। চুরি করবে মন্ত্রী, আর দোষ হবে গোপালের নামে। ভিজে মাটি নিয়ে কি হবে গোপাল দাদু? আছে আছে, কাজ আছে। এই ভিজে মাটি দিয়েই আমি চোর ধরবো। যে সে চোর নয় বাবা, হাঁস চোর। ভিজে মাটি দিয়ে চোর ধরবে? এই দাদুর মনে হয় না মাথাটাই খারাপ হয়ে গেছে। ব্যাস, কাজ শেষ। এবার শুধু আজ রাতের অপেক্ষা। আজ চোর এলে ভালো, না হলে আমাদের আবার কাল আসতে হবে মাটি ভেজানোর জন্য। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। আবার হাঁস চুরি হয়ে গেছে মহারাজ। আবার চুরি? মহারাজ, আমার মনে হয় এটাও গোপালের কাজ। আপনি আজই গোপালের গর্দান নেওয়ার ব্যবস্থা করুন। চোর আসলে কে সেটা না জেনে কি গোপালের গর্দান নেওয়া উচিত হবে মহারাজ? গোপাল কোথায়? আরে গোপালকে এক্ষুনি ডেকে পাঠাও। গোপালই বলেছিল আসল চোর ও ধরে দিবে। ও যদি আসল চোর ধরতে না পারে তাহলে তাহলে আমি আজ গোপালেরই গর্দান নেব। আগে কার গর্দান নেওয়ার কথা হচ্ছে মহারাজ? কারাবার তোমার? আমি কি করলাম মহারাজ? গতকাল আরো একটা হাঁস চুরি হয়ে গেছে গোপাল। আমি জানতে চাই এটা কার কাজ। ও, এই ব্যাপার। কোনো চিন্তা করবেন না মহারাজ, চোর আজই ধরা পড়বে। কি করে ধরা পড়বে শুনি? চোর তো চুরি করে পালিয়েছে। পালিয়ে আর কোথায় যাবে? ওই দেখুন, চোরের পায়ের ছাপ। হ্যাঁ, এসব কি গোপাল? আগে গোপালের বুদ্ধি মহারাজ। আমি গতকাল হাঁসের ঘরের সামনে কাদা লেপে দিয়ে গেছিলাম। রাতে চোর ওই কাদায় পা দিয়েছে। পা ভিজে থাকার কারণে চোরের পায়ের ছাপ পড়ে গেছে। এবার ওই পায়ের ছাপের সঙ্গে সবার পা মিলিয়ে দেখলেই চোর ধরা পড়বে মহারাজ। এবার কি হবে? বাহ বাহ, তবে আর দেরি কেন? এক্ষুনি ডেকে পাঠাও রাজ্যের সব প্রজাদের। আগে কাজটা ঘরের লোকেদের দিয়ে শুরু করলে হতো না মহারাজ? তারপর না হয় বাইরের লোককে ডেকে পাঠানো যেত। তুমি কি বলতে চাইছো গোপাল? রাজসভার সদস্যদের মধ্যে কেউ চুরি করেছে? সে তো পায়ের ছাপ মিলিয়ে দেখলেই বেরিয়ে যাবে মন্ত্রী মশাই। যান, এবার একে একে আপনারা গিয়ে ওই পায়ের ছাপের সঙ্গে নিজেদের পা মিলিয়ে দেখুন দেখি। না 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 না, এদের মধ্যে কেউ চুরি করেনি। কিন্তু তবে করলোটা কি? দাঁড়ান মহারাজ, এখনো আমাদের মন্ত্রী মশাই যে বাকি আছেন। মন্ত্রী মশাই, এবার আপনি দয়া করে যান। না, আমি কেন যাব শুনি? আমাকে দেখে কি তোমার চোর বলে মনে হয়? মন্ত্রী, সবাই যখন গেছে তখন তোমাকেও যেতে হবে। যাও যাও যাও, বেশি কথা বাড়িও না।
দেখুন মহারাজ, চোর ধরা পড়েছে। মন্ত্রী তুমি না মানে ভুল হয়ে গেছে মহারাজ, আর হবে না, আমাকে ক্ষমা করে দিন। ছি 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 ছি। নিজে চুরি করে গোপালের উপর দোষ চাপানো, আমি তোমাকে ছাড়বো না মন্ত্রী। বাঁচান মহারাজ, এবারের মতো আমাকে ছেড়ে দিন, আর এই ভুল হবে না। এবার তুমি হাঁসেদের সঙ্গে সাঁতার কাটো, এত সহজে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। গোপাল, তুমি আমাকে ক্ষমা করে দাও গোপাল, আমি তোমার বেতন দ্বিগুণ করে দিলাম। আজই তুমি তোমার অগ্রিম বেতন নিয়ে যাও। ধন্যবাদ মহারাজ। কেউ চুরি করে স্বভাবে আর কেউ করে অভাবে। আমাকে ক্ষমা করে দেবেন মহারাজ। দিলাম গোপাল, দিলাম, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। মহারাজ তাহলে আমাকেও ক্ষমা করে দিন। না 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 না, তোমাকে ক্ষমা করার প্রশ্নই ওঠে না। ওরে বাবা রে, বাঁচান বাঁচান, মরে গেলাম মরে গেলাম, বাঁচান বাঁচান বাঁচান, মরে গেলাম। কি গোপাল, বাজার করে ফিরছো? হ্যাঁ, ওই রকম আর কি। তা হাতের থলিটা তো ছোট কেন? কি করব বলুন, যেমন বেতন তেমন বাজার। বেশি বড় থলি বইতে গেলে তো আবার আপনার মতো বড় বড় কুকীর্তি করতে হয়। কি বলতে চাইছো তুমি? না মানে ওই যে মাঝে মধ্যেই আপনি যা করে থাকেন, যেন তেন প্রকারেণ মহারাজকে ঠকিয়ে ওই রাজকোষ থেকে টাকা হাতিয়ে নেওয়া। গোপাল, এরকম উল্টো পাল্টা কথা বললে না। এ বাবা, উল্টো পাল্টা আবার বললাম কখন? সত্যি কথা বলতে কি, আপনার এই গুণের কথা কে আর না জানে বলুন। দেখুন দেখুন, ওই যে লোকটা যাচ্ছে, ওকে ডেকে জিজ্ঞেস করলো না, ও আপনার গুণের কথা বলে দেবে। গোপাল, এ বাবা, খামোকা রেগে যাচ্ছেন কেন মন্ত্রী মশাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একবার জিজ্ঞেস করেই দেখি। অর্বাচীন, আরে 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 আরে, আমার সাধের মাছ! দাঁড়া বেটা চিলের পো, আজ তোর হচ্ছে। এহে, আলু পটল রাস্তায় গড়াগড়ি খেলো রে। তুলে দাও। দেখছো না চিলের পেছনে দৌড়চ্ছি। হায় হায় হায়, এ আমার কি হলো? মাথার চাল যে মাটিতে গড়াগড়ি খেলো গো। কেঁদো না গো দিদি, কেঁদো না। মানুষের শরীর আর মাথার চাল কি চিরকাল এক থাকে নাকি? একদিন না একদিন ভেঙে তো পড়বে। গোপাল দাদাকে আসতে দাও, দেখো ঠিক একটা ব্যবস্থা করে ফেলবে। কে ব্যবস্থা করবে? তোমার দাদা? তবেই হয়েছে। কতদিন ধরে বলে যাচ্ছি ওগো, চালের গতিক সুবিধের নয়, চালের গতিক একদম সুবিধের নয়। ঝুরঝুর ঝুরঝুর করে পচা খড় ঝরে পড়ছে। চালটা সারাও গো, সারাও। কিন্তু কীটের মরণ কান দিয়েছে আমার কথায়। আজ একদিকটা পড়লো ভেঙে,
সামনে বর্ষা আসছে, ওই বর্ষায় আমি কোথায় যাব গো? আরে অত চিন্তা করো না তো, তেমন হলে কটা দিন আমাদের ওখানে গিয়ে থাকবে। কেন, বোনের বাড়ি কেউ কি গিয়ে থাকে না? তাহলে খুব মজা হবে, সারাক্ষণ শুধু গোপাল দাদুর গল্প শুনবো। হায় হায় হায়, এ আমার কি হলো? মাথার চাল যে মাটিতে গড়াগড়ি খেলো গো। তো ছড়া চিল, হায় হায় আজকে খুব পালিয়ে গেলি, কিন্তু ভালো করে চিনে রেখেছি তোকে। যেদিন ধরতে পারবো না, পেট চিরে সব কুঁচো চিংড়ি বের করে নেব। হ্যাঁ, ওগো ওগো, আমার কি সর্বনাশ হলো গো। এ তো মহাবিপদ। কুঁচো চিংড়ির থলি ছিনতাই হলো আমার, আর গলা ছেড়ে কাঁদতে বসলেন উনি। ওগো, গলা ছেড়ে কি এমনি কাঁদছি গো? একবার ঘরের ভেতরে গিয়ে দেখে এসো গো, মাথার চালের একদিক যে ভেঙে পড়েছে গো। হ্যাঁ, সে কি? এই তাহলে তো খুব মুশকিল। ওফ, কার মুখ দেখেছে আজকে উঠেছিলাম কে জানে। হাত থেকে কুচো চিংড়ির থলি গেল, ঘরের চাল গেল। ও কি ক্ষতি, কি ক্ষতি, ক্ষতির ওপর ক্ষতি, ক্ষতির ওপর ক্ষতি। কত টাকা আবার গচ্চা যাবে। বাংলায় একটা কথা আছে না, কয়লাকে যতই ধোয়া হোক না কেন, ময়লা কিছুতেই যায় না। এ কথা কেন বলছেন মহারাজ? আরে বলছি কি আর সাধে, বলছি গোপালের ব্যবহারে। এত করে বলা সত্ত্বেও একদিনও যদি সময় মতো আসে। ইয়ার এমন নতুন কথা কি? কিছু মনে করবেন না মহারাজ, আসলে আপনার কাছ থেকে ভালো ব্যবহার পেয়ে পেয়ে ও এতটা বেপরোয়া হয়ে গেছে। আজ আসতে দাও ওকে, আজ দেখিয়ে দেব খারাপ ব্যবহার কাকে বলে। আর কত খারাপ ব্যবহার করবেন মহারাজ? মানে বলছিলাম, মাথার উপর ওই যে উনি বসে আছেন, তিনি আর আমার সঙ্গে আর কত খারাপ ব্যবহার করবেন। মানে কি বলবো মহারাজ, আমার এখন খুব খারাপ সময় চলছে। কিরকম কিরকম? দেখুন না, সকালে হাত থেকে কুচো চিংড়ির থলি চিল এসে ছো মেরে নিয়ে পালালো। ওদিকে বাড়ি গিয়ে দেখি ঘরের চালের একদিক ধসে গেছে। এই সব সামলে আস্তে আস্তে এত দেরি হয়ে গেল, মাথায় যে এখন কত দুশ্চিন্তা। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। সকালে আমার সম্পর্কে খারাপ খারাপ কথা বলার ফল হাতে হাতে পেয়েছি। ঠিক হয়েছে। আচ্ছা গোপাল, গতবার বর্ষার মুখে তো চাল ছাড়াবার জন্য তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে গিয়েছিলে, তা সে টাকা দিয়ে চাল সারাওনি কেন? কি করে সারাবো মহারাজ? ওই যে কথায় আছে না, অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। আপনার দেওয়া চাল সারাবার টাকা তো খাবার কিনতেই খরচা হয়ে গেল। চালের টাকায় চাল কেনা খুব খারাপ কাজ। বর্ষাকালে জল পড়বে, পড়তে পারে বাজ। না গোপাল না, চাল সারাবার টাকায় চাল কিনে খুব খারাপ কাজ করেছো তুমি। স্বীকার করছি মহারাজ, খারাপ কাজ করেছি, কিন্তু এবার যদি কিছু টাকা দিয়ে সাহায্য করেন। একেবারে দেবেন না মহারাজ, দেখবেন এবারে হয়তো চাল ছাড়াবার টাকায় ডাল কিনে বসবে। ওর ছলনার তো আর শেষ নেই মহারাজ। না গোপাল, আর তোমার টাকা দিতে পারবো না। নিজের চাল সারাবার ব্যবস্থা নিজেকেই করতে হবে তোমায়। এবারে বোঝো, কত ধানে কত চাল। এ বাবা, আকাশের জল যে গায়ে পড়ছে। হায় হায় হায়, এ আমি কার হাতে পড়লাম গো? ঘরের ভাঙা চালটাও মেরামত ওই শুরু হয়ে গেল মাঝরাত্রিরে কীর্তন। কীর্তন না গিয়ে রাগ প্রধান গাইবে? বলি সারা রাত ঘরের মধ্যে বসে বৃষ্টিতে ভিজে যাবে। আরে জল পড়ছে তো এদিক দিয়ে, তা ওদিকে সরে গিয়ে শুলেই তো হয়। আমি কোন ওদিকে নড়বো না। হ্যাঁ, কালকের মধ্যে ঘরে চাল সারিয়ে না দিলে আমি কিন্তু ভিজে ভিজেই মরে যাব, এই বলে দিলাম। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কালই ঘরামিকে ডেকে আনবো। এখন একটু সরে গিয়ে শো তো দেখি। কি গো, কি বুঝলে?
কত খরচ পড়বে গো? দেখো গোপাল দাদা, এই চালের অবস্থা তো একেবারে শোচনীয় হয়ে গেছে গো। ওই টাপ্পি টাপ্পি দিয়ে কোনো কাজ হবে বলে তো মনে হয় না। তাহলে কি করতে হবে বলো? পুরো চাল ফেলে দিয়ে নতুন করে সবটা ছাইতে হবে। বাবা, এ তো অনেক খরচের ব্যাপার। সে তো খরচ একটু হবেই। কত? 150-200 টাকা তো বটেই। কি হলো গোপাল দাদা, বসে পড়লে যে বড়, শরীর খারাপ লাগছে? ওই মানে তোমার খরচের বহর শুনে মাথাটা কেমন বোঁ করে ঘুরে গেল ভাই। তাহলে আমি চলি। কোথাও যাবে না তুমি, বলি কাল থেকেই চালটা সরাতে শুরু করে দাও। ওই কিপটে বুড়োকে ধরে খরচ খরচা আমি ঠিক আদায় করে নেব। সব চাল খুলে সারাতে গেলে না ওই সপ্তাহ খানেকের মতো সময় লাগবে কিন্তু। সপ্তাহ খানেক? গো, এই কদিন আমরা থাকবো কোথায়? সে তো আমার জানার কথা নয়। বিয়ে করে আমায় ঘরে এনেছো, আমার থাকা আর খাওয়ার দায়িত্ব তো তোমার। বোঝো এবার। ওহ, কি কুক্ষণে যে বিয়ে করতে গেছিলাম। প্রকৃতির চরিত্র বোঝা কার সাধ্য। কাল রাতে কত ঝমঝম করে বৃষ্টি, আর আজ সকালে কেমন ঝলমলে রোদ। প্রণাম মহারাজ। কি ব্যাপার, এই সাত সকালে তুমি? মহারাজ, চাল সারাবার ব্যবস্থা হয়ে গেছে মহারাজ। ভালো কথা। তা আমায় কি করতে হবে? না না মহারাজ, টাকা দিতে হবে না। ঠিক করেছি ভোলা ময়রার কাছ থেকে চড়া সুদে কিছু টাকা ধার করে চাল সারাবো, তারপর না খেয়ে ওই টাকা শোধ করব মহারাজ। খুব ভালো, খুব ভালো। কিন্তু মহারাজ, আমি থাকবো কোথায়? কোথায় থাকবে মানে? ঘরামি বলেছে সমস্ত চালটা খুলে ফেলবে আর সারাতে লাগবে 1 সপ্তাহ। এই কটা দিন আমি কোথায় মাথা গুজবো মহারাজ? ও, সেসব আমি কি জানি। তোমার তো চেনা শোনা অনেকে আছে, তাদের কারোর বাড়িতে কটা দিন কাটিয়ে দাও না। হ্যাঁ, ওই পুটির মা বলেছে বটে, তবে তার নিজেরই তো ছোট ঘর, তার উপর বাচ্চা কাচ্চা। আচ্ছা মহারাজ, কটা দিন আপনার বাড়িতে যদি থাকি? না 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 না, সেটা হয় না। তুমি অন্য কোথাও ব্যবস্থা দেখো। কি ব্যাপার মন্ত্রী? মহারাজ, আমাকে কটা দিন ছুটি দিতে হবে। রাজসভায় তো আর এসব কথা বলা যায় না, তাই একান্তে বলতে এলাম। ছুটি নিয়ে কি করবে? আগে একটু শ্বশুর বাড়ি যাব, ওই 1 সপ্তাহের জন্যে। মন্ত্রী মশাই তাহলে 1 সপ্তাহ থাকবে না। ওকে একটু বলে দেখি যদি কটা দিন থাকতে দেয়। তা কবে যাবে ঠিক করেছো? হ্যাঁ, সেটা এখনো ঠিক করিনি। ঠিক হলেই আপনাকে বলে যাব। ঠিক আছে, ঠিক আছে। আমি তাহলে এখন আসি। আচ্ছা, এসো এসো। মন্ত্রী মশাই, যাবার সময় ঠিক পিছু ডাকলো। বলো, কি বলবে বলো। আসলে আমার ঘরের চাল তো সারানো হবে, কিন্তু তার জন্য 1 সপ্তাহ আমাদের অন্য কোথাও গিয়ে থাকতে হবে। থাকতে হবে তো হবে। তাই বলছিলাম কি, আপনি তো 1 সপ্তাহ মতো থাকবেন না, তাই কটা দিন যদি আমাদের থাকতে দেন, মানে আপনার বাড়িতে। হাসালে? আচ্ছা, আমার বাড়ি তোমায় থাকতে দেব কোন আনন্দে? আনন্দে না হোক, দুঃখের সঙ্গেই দিন। না না, ওসব হবে না। তোমার মতো লোককে ঘরে থাকতে দেওয়া আর খাল কেটে কুমির আনা একই ব্যাপার। গোপাল কি তাহলে কুমির নাকি? কি গোপাল, মন্ত্রীর কথার উত্তর দাও। মুখে তো দেব না, কাজে দেব। কি আর উত্তর দেব মহারাজ? ওই যে কথায় আছে না, হাতি যখন কাদায় পড়ে তখন চামচিকে তো লাথি মারে। দেখেছেন মহারাজ, গোপালের সাহসটা দেখেছেন? আমাকে চামচিকে বলল। এ বাবা, আমি আবার আপনাকে চামচিকে বললাম কখন? আমি তো শুধু একটা বাংলা প্রবাদ বললাম মাত্র। যাকে যাক, কথা বাড়িয়ে লাভ নেই। কেউই যখন থাকতে দেবেন না, তখন আমি আসি। তাহলে বুঝতে পারলি তো কি করতে হবে? খুব পেরেছি গোপাল দাদু, দেখো না কি করি। হাড় একেবারে কাঁপিয়ে দেব। এমন নাচা নাচিয়ে দেব যে পালাতে আর পথ পাবে না। বাহ, এই তো চাই। তাহলে রাতের বেলা আবার দেখা হবে। পুটি, তোদের ওটাকে তাহলে কোলে করে নিয়ে আসিস। তুমি কিচ্ছু চিন্তা করো না গোপাল দাদু। আমরা তাহলে এখন আসি। হ্যাঁ, আয় আয়।
রান্নাঘরে বাসন পড়ার শব্দ হলো না? তাহলে তাহলে কি চোর ঢুকলো? এই এই একবার ওঠো তো। এই সবে চোখটা লেগেছিল, দিলে ঘুমের 12টা বাজিয়ে। কেন, কি হলো কি? উঠবে কেন? রান্নাঘর থেকে ঝন ঝন করে বাসন পড়ার শব্দ হলো, মনে হচ্ছে চোর ঢুকেছে। সে কি, ঠিক শুনেছ তো? ঠিক শুনেছি মানে? ওই শব্দেই তো ঘুম ভেঙে গেল। দাঁড়াও দাঁড়াও, দেখছি। কে 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 রে? বাবা, এটা আবার কে রে? এ তো চোর নয়। ওরে বাবা, এই কি হলো গো? হ্যাঁ, চাদরে মাথা মুখ ঢেকে এমন করে কাঁপছো কেন? জানলাটা হুট করে খুলে গেল, তারপর দেখি দুটো চোখ জল জল করছে, জল জল করছে। জানলায় জানলায় একটা কালো বিড়াল। সে কি, জানলায় তো ছিটকিনি ছিল, আর কালো বেড়াল কোত্থেকে এলো? আর উনুনের ওপর ওই সাদা মূর্তি। ওগো, আমাদের কি হবে গো? কালো বিড়াল তো খুব খারাপ জিনিস। জন্মে তো আমাদের বাড়িতে কোনো কালো বিড়াল দেখিনি। সারা রাত জেগে থাকতে হবে, কাল সকালে কিছু একটা ব্যবস্থা করা যাবে। বুঝলে দাদু, ভয় দেখানোটা না বেশ জব্বর হয়েছে, কি বলো? খুব ভালো কাজ হয়েছে পুচকে। এখন তোকে একটা কাজ দেব। বলো দাদু। তোকে মন্ত্রী মশাইয়ের বাড়ির কাছে পিঠে থাকতে হবে, তবে খবরদার দেখতে যেন না পায়। আরে কিচ্ছু পাবে না, তুমি শুধু বলে দাও আমায় কি করতে হবে। তুই শুধু জেনে আসবি মন্ত্রী মশাই আজ কি করছে। ঠিক আছে। ওগো, কিছু একটা করো। কাল রাতে যা ঘটেছে তাতে আমার মন বলছে এ নির্ঘাত ভূতের কাজ। ঠিক আছে, আমি কুঞ্জোজাকে ডেকে আনছি, ও এসে ঠিক বলে দেবে এ ভূতের কাজ না মানুষের কাজ। আর ভূতের কাজ হলে ঝাড়ফুঁক করে ঠিক ভূত তাড়িয়ে দেবে, আর মানুষের কাজ হলে ব্যবস্থা নেব আমি ওর বাড়ি যাচ্ছি। কিরে, কোনো খবর আছে? আছে মানে? জব্বর খবর। ভূত তাড়ানোর জন্য মন্ত্রী মশাই কুঞ্জ ওঝাকে ডাকতে গেছে। ঠিক আছে। কুঞ্জ, ও কুঞ্জ, কুঞ্জ। আমার ঘরে মন্ত্রী মশাইয়ের আগমন, কি সৌভাগ্য আমার। হ্যাঁ, আসুন আসুন। আমার দুর্ভাগ্য, তাই তোর সৌভাগ্য। হিয়ালিটা ঠিক বুঝলাম না মন্ত্রী মশাই। শোন, কাল রাতে আমার বাড়িতে মনে হচ্ছে ভূতের উৎপাত হয়েছিল। তোকে শুধু গুণে বলে দিতে হবে এ ভূতের কাজ না মানুষের কাজ। ভূতের কাজ হলে ভূত তাড়াবি তুই, আর মানুষ হলে শাস্তি দেব আমি। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, আপনি যান, আমি গোছ গাছ করেই ফুরুত করে চলে আসছি। কুঞ্জরে, কি সৌভাগ্য, গোপাল দাদা যে। এসো এসো দাদা। শোন কুঞ্জ, তুমি কিচ্ছু চিন্তা করো না গোপাল দাদা,
পাজি মন্ত্রীটাকে এমন ভয় দেখাবো যে চিরদিনের জন্য না হোক কিছুদিনের জন্য বাড়ি ছেড়ে একবারে লেজ তুলে পগার পার হয়ে যাবে। রিং রিং ছক্কা রিং রিং আক্কা ডং ডং কুং কাং মুং ভূত। কি বুঝলি কুঞ্জ, রাতে কি ভূত সত্যি সত্যি এসেছিল? কথা নয় গণনা করতে দিন, গণনা করতে দিন। কি বললে তুমি? তুমি আবার ফিরে এসেছো? হ্যাঁ, কে এসেছে কুঞ্জ? মন্ত্রীমশাই, এ যে সে কেউ নয়, স্বয়ং ব্রহ্মদত্তী বাবা। মানে এই যে এই যে ভিটে, আজ থেকে 181 বছর আগে এই ভিটেতে ছিল এক বেলগাছ, আর সেই বেলগাছে থাকতেন এক ব্রহ্মদৈত্যী। তিনি 181 বছর ঘুমন আর তারপর 10 দিন জাগেন। বলিস কি রে? হ্যাঁ, তিনি এখন জেগেছেন। হ্যাঁ, জেগেছেন আর জেগেই তার সেই বেলগাছ না দেখতে পেয়ে খুব খেপে গেছেন। এ বাবা, চিমটি কাটছেন দেখুন। আর তিনি একবারে খেপলে আর রক্ষে নেই মন্ত্রীমশাই, আর রক্ষে নেই। তাহলে কি হবে? বাঁচতে হলে 10 দিন বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যান। তিনি হয়তো এই 10 দিনেই সবকিছু লন্ডভন্ড করে দেবেন। হ্যাঁ, লন্ডভন্ড করে দেবেন। কিন্তু তারপর ঘুমিয়ে পড়লে আবার সব ঠান্ডা। না না, ঠিক আছে, কর্তা দিন না হয় আমরা আমার বাপের বাড়ি গিয়ে থাকবো। তাহলে তাই করুন, প্রাণের থেকে বড় তো আর কিছু হতে পারে না, নাকি? আমি তাহলে চললাম মন্ত্রীমশাই, কেমন? আপনি কিন্তু তাই করুন। হ্যাঁ হ্যাঁ, আয়, এখানে আর এক মুহূর্ত নয়, যত তাড়াতাড়ি সম্ভব টাকা কড়ি গয়নাগাটি নিয়ে চলে যেতে হবে। নাও নাও গিন্নি, তাড়াতাড়ি করো। ব্যাপার মন্ত্রী মশাই, অন্তদন্ত হয়ে কোথায় চলেছেন? জমের বাড়ি থেকে বাঁচতে শ্বশুর বাড়ি যাচ্ছি। আর আপনার বাড়ি? ওটা এখন ভূতের বাড়ি। আরে দাঁড়িয়ে পড়লে কেন? চলো চলো। মন্ত্রী মশাই, কি হলো কি? বলছিলাম কি, আমার বাড়ির চাল তো সারানো হবে, তাই কটা দিন যদি আপনার বাড়িতে থাকার অনুমতি দেন। তাহলে থাকো গিয়ে। তবে ভূতে এসে ঘাড় মটকে দিলে আমাকে আবার দোষ দিও না কিন্তু। যা, তোদের দিদাকে গিয়ে খবর দে, বলগে যা থাকার ব্যবস্থা হয়ে গেছে। এই না হলে গোপাল দাদু দুষ্টু বুদ্ধিতে যার জুড়ি মেলা ভার। কি আনাজ পাতি কিছুই তো নেই, আমি রান্না করব কি করে? কি গো, শুনছো? এই কি গো, তখন থেকে পড়ে পড়ে ঘুমোচ্ছ? তাড়াতাড়ি ওঠো গো। কে কে? আরে আমি গো, আমি তোমার অভাগিনী স্ত্রী। বাড়িতে যে রান্না করার জন্য একটাও আনাজপাতি নেই, সে খেয়াল তোমার আছে? এই মরেছে, যে কটা টাকা পয়সা ছিল সবই তো কালকে বটা ঘটাকে বকশিস দিয়েছি। এখন কি হবে? শোনো, এমনিতেই মাসের শেষ, তার উপর গোপালের জ্বালায় উপরি রোজগার সব বন্ধ হয়ে গেছে। তুমি চাল ডাল যা আছে তাই রান্না করো, এখন বাজার করতে যেতে পারবো না। ওসব আমি শুনবো না। সামনে জগন্নাথ দেবের রথযাত্রা, তুমি এখন বাজার যাবে, শাকসবজি মাছ আনবে, যাও। তারপর শাড়ির দোকানে যাবে
আমার জন্য একটা সুন্দর দেখে শাড়ি নিয়ে আসবে। রথের দিন ওই শাড়ি পরে বিকেলে ঘুরতে বের হবো। কি মহারাজ, রোজ তো আমাকে দেরি করে আসার জন্য গান বন্ধ করেন, আজ তো রাজসভায় মন্ত্রী মশাইয়েরই কোনো পাত্তা নেই। তাই তো দেখছি। আজ আসলে আচ্ছা করে বলবো। মন্ত্রী কথা বাদ দাও তো। তা সামনে তো জগন্নাথ দেবের রথযাত্রা, তা তোমরা সবাই কে কি পরিকল্পনা করছো? মহারাজ, আমি তো এবারে ভেবেই রেখেছি রথের মেলায় কলার দোকান দেব, তাতে রথ দেখা কলা বেচা দুই হবে। বাবা গোপাল তুমি পারো বটে সত্যি। তা গোপালেরটা তো শুনলাম, তা বাকি সবাই কে কি করবে? জিলিপি খাবো, ঘুগনি খাবো, কিনবো পাঁপড় ভাজা, মেলায় যাবো, রথ টানবো, খাবো জিভে গজা। এটাই আমার পরিকল্পনা। প্রণাম মহারাজা। আহা, সভাকবি, তোমার কবিতা শুনে মন ভরে গেল। কিন্তু সভাকবি, আবার দেখো এই শরীরে এত কিছু একবারে খেয়ে লেজে গোবরে হয়ে যায় না জানো। যত সব। একই মহারাজ, রাজসভা শুরু হয়ে গেছে? বাবা, তা এতক্ষণ কোন জগতে ছিলে বলো তো মন্ত্রী? আর বলবেন না মহারাজ, মাসের শেষ, হাতে টাকা নেই, ঘরে আনাজপত্র কিচ্ছু নেই, তার উপর গিন্নির বায়না সামনে রথযাত্রার আগে ভালো শাড়ি কিনে দিতে হবে। রাজ্যের মন্ত্রী দেরি করে রাজসভায় ঢুকছে, তার হাতে টাকা নেই। লজ্জা লজ্জা, ঘোর লজ্জা। মহারাজ, আপনি আমায় কিছু টাকা দিন, নইলে আমার গিন্নি আমায় আস্ত রাখবে না। না না না, ওসব টাকা পয়সা আমি দিতে পারবো না। সামনে জগন্নাথ দেবের রথযাত্রা, অনেক খরচা আছে। তোমায় এখন অতিরিক্ত টাকা আমি কিছুতেই দিতে পারবো না। মহারাজ, মানুষের মধ্যেই তো জগন্নাথ দেব ভগবান বিরাজ করেন। আমার মতো একটা জলজ্যান্ত মানুষরূপী ভগবানকে খালি হাতে ফিরিয়ে দেবেন মহারাজ? মন্ত্রী মশাই, ভগবান তো আপনাকে খেটে খাওয়ার জন্য হাত দিয়েছেন, গায়ে শক্তি দিয়েছেন, মাথায় বুদ্ধি দিয়েছেন, তবু হাত পাততে আপনার লজ্জা করছে না? তুমি ফোড়ন কাটা বন্ধ করো গোপাল। মহারাজ, আমার বউ নতুন শাড়ি না পেলে খুব রেগে যাবে। আপনি একটু আমার দিকটা দেখুন। দূর ছাতা, আমার মাথা খেও না তো, চুপচাপ থাকো আর নইলে বিদে হও। কি গো, হাত খালি কেন? বাজার কোথায়? বাজার কিভাবে আনবো গিন্নি? টাকাই তো নেই। মহারাজের কাছে কত করে চাইলাম, ভাবলাম মহারাজ কিছু টাকা পয়সা দেবেন, কিন্তু বেটা গোপাল এমন ফোড়ন কাটলো, আমার কোনো কথাই মহারাজ কানে নিলেন না। ও গোপাল গোপাল গোপাল, ওই একটা লোক তোমাকে সারা জীবন নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে গেল, আর তুমি কিছুই করতে পারলে না। বলছি, তুমি কি কিছু করছো নাকি সারাদিন না খেয়েই থাকতে হবে? ওই ভাত তো বসিয়েছি। ঠিক আছে গিন্নি, আজকে তাই খেয়ে নি, কালকে থেকে আর এরকম কষ্ট হবে না। কালকে থেকে মন্ত্রী নয়, রাজার হালেই থাকবে। হ্যাঁ, হঠাৎ করে তোমার কি হলো গো? কোনো গুপ্তধনের কথা মাথায় এলো নাকি? সেসব তুমি কালকেই জানতে পারবে। আমি হলাম এ রাজ্যের মন্ত্রী, মাথার পোকা নড়লে পরে হয়ে উঠি ষড়যন্ত্রী। দাদু, অনেকদিন তোমার কাছে গল্প শুনিনি, আজকে আমরা তোমার কাছে গল্প শুনবো। হ্যাঁ দাদু, গল্প শুনবো গল্প শুনবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বল কি গল্প শুনবি বল। দাদু, সামনে তো রথযাত্রা, আমরা জগন্নাথের গল্প শুনবো দাদু। আচ্ছা দাদু, সব দেবদেবীর হাত আছে, কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রার হাত নেই কেন? শোন তাহলে, উড়িষ্যার রাজা পুরীতে জগন্নাথ দেবের মন্দির তৈরি করেন। সেই মন্দিরে এই তিন দেবদেবী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীর মূর্তি তৈরি করান যে শিল্পীকে দিয়ে। সেই শিল্পীর শর্ত ছিল মূর্তি সম্পূর্ণ তৈরি না হওয়া অবধি যেন কেউ ওই গৃহে না ঢোকে, নইলে যতটা মূর্তি তৈরি হয়েছে ঠিক ততটাই থাকবে। তারপর কি হলো দাদু? এবার এদিকে অনেক দিন হয়ে গেছে, কিন্তু মূর্তি বানানোর কাজ শেষ হয়নি। রাজামশাই তো ধৈর্য ধরে না,
তিনি কৌতূহলবশত মন্দিরের গর্ভগৃহের দরজা খুলে দেখেন, কিন্তু তখনও কোনো বিগ্রহের হাত বানানো হয়নি। শিল্পীর কথা অনুযায়ী সেই ওই অবস্থাতেই 3 দেবদেবীর মূর্তি বানানো অর্ধ সমাপ্ত রেখে চলে যান। তাহলে দাদু, হাত না থাকলে ওরা কিভাবে খাবার খায়, বাকি কাজ করে? ওরে বোকা, জগন্নাথ মানে তো জগতের নাথ। আমাদের সকলের মধ্যে তিনি আছেন, তিনি আমাদের সকলের হাত দিয়ে খাবার খান, বুঝলি? হ্যাঁ দাদু, বুঝলাম। জয় জগন্নাথ। জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর চরণের সেবা লাগে। একই মন্ত্রীমশাই সব ছেড়ে ছুড়ে এখন হঠাৎ করে জগন্নাথ দেবের ভক্ত হয়ে উঠেছেন। অদ্ভুত ব্যাপার স্যাপার। জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। এ কি মন্ত্রীমশাই, আপনি এই সাধু বেশে? আমি আর মন্ত্রীমশাই নয় গো পুটির বাবা, আমি এখন জগন্নাথ দেবের সেবাই। সামনে রথযাত্রা, তাই এখন আমার একটাই ধ্যান জ্ঞান, জয় জগন্নাথ। দাও পুটির বাবা, জগন্নাথ দেবের নামে কিছু সেবা দাও। এ কি পুঁটির মা, শুধু এইটুকু? যিনি জগতের নাথ জগন্নাথ, তার কি এইটুকু চাল সবজিতে পেট ভরবে পুঁটির মা? কিন্তু আমাদের তো এইটুকুই সামর্থ্য মন্ত্রীমশাই। আরে ঈশ্বরের নামে যত দেবে ঈশ্বরের কাছ থেকে তত পাবে। আমাদের তো আর দেওয়ার মতো কিছুই নেই মন্ত্রীমশাই। চাষাবাদে কোনো রকমের দিন চলে, থাকার মধ্যে আমার ওই 1.5 বিঘা জমি, ব্যাস। আরে পুঁটির বাবা, ওটাই দিয়ে দাও। যা দেওয়ার সবই তো ঈশ্বরের নামে দিচ্ছ, আর মরে গেলে তো তাঁর কাছেই ফিরে যেতে হবে। এই সুযোগ, রথযাত্রার আগে ঈশ্বরকে যত দেবে, রথযাত্রার পরে ঈশ্বরের কাছ থেকে তার দ্বিগুণ পাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার ওই 1.5 বিঘা জমি জগন্নাথের নামে দিয়ে দিলাম। আমি সব ঈশ্বরের নামে দিয়ে দিলাম, কিন্তু রথযাত্রার পরের দ্বিগুণ জমি পাবো তো? পাবে না মানে? ঈশ্বর কখনো কথার খেলাপ করেন না। আমি আগে তোমাদের মতো গরিব ছিলাম, তারপর রথযাত্রার আগে সব জগন্নাথ দেবের নামে সমর্পণ করতেই কিছুদিন পরে হয়ে উঠি কৃষ্ণনগরের মন্ত্রী, বুঝেছ? দাঁড়াও, আমি কাগজপত্র নিয়ে এসেছি। একেবারে টিপ স্বাক্ষর দিয়ে লিখে দাও, সব জগন্নাথ দেবের নামে দিয়ে দিলে। জয় জগন্নাথ দেবে জয়, জয় জয় জগন্নাথ। বাবা, তোমরা তো জানো না, এইভাবে ঈশ্বরের নাম ভাঙিয়ে রাজ্যবাসীর সব জমি জমা কেড়ে নেব, তারপর আমায় আর দেখে কে? হ্যাঁ, মহারাজও কিচ্ছু করতে পারবেন না। সব একেবারে লিখিত পড়িত করে নিচ্ছি। হ্যাঁ, শোনো, প্রতিবারের মতো এবারেও রথযাত্রার দিন রাজবাড়ির প্রাঙ্গণে মেলার আয়োজন করা হবে। তোমরা সবাই সপরিবারে হাজির থাকবে কিন্তু। মহারাজ, একটা বিষয়ে খেয়াল করেছেন, মন্ত্রীমশাই আজকেও এখনো রাজসভায় আসেননি। কিন্তু ওই কালকে তো সন্ধ্যাবেলায় মন্ত্রীমশাইকে দেখলাম ওই গেরুয়া পরে রাস্তায় রাস্তায় ঘুরঘুর করছে। আবার এটাও দেখুন, নতুন এক রকমের ভিক। আমাদের মন্ত্রী মশাইয়ের লীলা বোঝা খুব মুশকিল। মুশকিল আসান করার জন্যে আমি তো আছি নাকি? আপনারা অত চিন্তা করবেন না। জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কি মন্ত্রী, তুমি একই বেশে এসেছো? সামনে জগন্নাথ দেবের রথযাত্রা, আমি ওনার সেবাই। আমাকে নিয়ে পরিহাস করবেন না মহারাজ। দুদিনের যোগী ভাতেরে বলে অন্ন, মন্ত্রীমশাইয়ের ভেক দেখে রাজসভা আজ ধন্য। মুখ সামলে কথা বলো গোপাল। মহারাজ, আপনাকে শুধু একটা কথা বলতেলাম, আমি রথযাত্রা অবধি রাজসভায় আসতে পারবো না। বুঝতেই পারছেন, এই জগন্নাথ দেবের সেবায় ব্যস্ত থাকবো। হ্যাঁ, এই
তোমরা মাঠ থেকে উঠে পড়ো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি। কেন মন্ত্রীমশাই, মাঠে গাছের যত্ন না করলে এবার শস্যের ফলন ভালো হবে না যে? সেসব তোমাকে দেখতে হবে না, যা দেখার আমি দেখবো। কি বলছেন আপনি? আমরা কাজ না করলে জমির মালিক রেগে যাবে না? শোনো, এই জমির মালিক এখন স্বয়ং পরমেশ্বর জগন্নাথ দেব, আর আমি ওনার সেবাই। তাই যা দেখার আমি দেখব। তোমাদের মালিক জগন্নাথ দেবের নামে সব জমি লিখে দিয়েছেন, তাই চটপট জমি থেকে উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। না না না, এ কি করে হয়? চাষ না করলে আমরা খাবো কি? তোমরা তোমাদের মালিকের ভাগ চাষি, আর এখন জমির মালিক পাল্টে গেছে, তাই তোমাদের আর দরকার নেই। যা বাটা ঘটা, বেটাদের জমি থেকে তুলে দে, আর কথা না শুনলে লাঠি মেরে জমি থেকে ভাগিয়ে দে। ওরে বাবা, পালাও পালাও পালাও! বিপদে পড়লাম রে বাবা। যা লোকের তাই জগন্নাথের, আর যা জগন্নাথের তাই আমার। মন্ত্রী মশাই, আপনার কি বুদ্ধি! একটু একটু ওই চরণ ধুলি দিন। ওরে, ভেজা জমিতে দাঁড়িয়ে থেকে পায়ে কাদা লেগেছে, একটু শুকিয়ে যাক, ঠিক ধুলো করে দিয়ে দেব। হ্যাঁ, চল এবার ভোলার দোকান আর পুঁটির বাবার জমি কবজা করতে হবে। ও গোপাল দাদা, গোপাল দাদা! বাড়িতে আছো? আমাদের সর্বনাশ হয়ে গেছে গোপাল দাদা। বলি এই ভর দুপুরে কি সর্বনাশ হয়েছে গো পুঁটির বাবা? শুধু আমার নয়, আমার মতন অনেক চাষি মুদি অনেকেরই সর্বনাশ হয়ে গেছে গো। গোপাল, ওই মন্ত্রী মশাই জগন্নাথ দেবের সেবার নাম করে আমাদের সর্বস্ব নিয়ে গেছে, শুধু ওই থাকার জায়গাটুকুই পড়ে আছে। হ্যাঁ, সে কি, কিভাবে? আর বলো না গোপাল দাদা, কালকে বিকেলে কি কাণ্ড! তোমরা এতটাই বোকা, মন্ত্রী চাইলো আর দিয়ে দিলে? দূর, আমরা কিভাবে বুঝবো? মন্ত্রী মশাই তো আর নিজের জন্য চাইনি, চেয়েছে ওই জগন্নাথ দেবের সেবার জন্য। আর এখন নিজেই আমার দোকান, ওই পুটির বাবার জমি, আরো অনেকের জমি ওই লাঠিয়ালদের দিয়ে দখল করে রেখেছে। ঠিক আছে, ঠিক আছে, কালকে সকালে রাজসভায় তোমরা এসো, আমি দেখছি কি ব্যবস্থা নেওয়া যায়। আচ্ছা গোপাল দাদা, তোমার এইটুকু আশ্বাসই যথেষ্ট। আমরা কালকে তাহলে রাজসভাতেই আসবো। আপনি বলুন মহারাজ, এভাবে চলতে থাকলে তো আমরা না খেতে পেয়ে মরে যাব। তোমরা তো দেখছি হদ্দবোকা। মন্ত্রী যে সব সময় ষড়যন্ত্র করতে থাকে সেটাও বোঝো না। আমরা তো খেটে খাই মহারাজ, অত কথার মার প্যাঁচ বুঝি না। উনি বললেন যাই আমাদের তাই জগন্নাথের, আর যাই জগন্নাথের তাই আমাদের। তাই তাই জগন্নাথের নামে বিশ্বাস করে দিয়ে দিলাম। হ্যাঁ মহারাজ, আমাকে ভয় দেখালো, যদি রথযাত্রার আগে দোকানটা ভগবানকে দিই তাহলে ঘোর অমঙ্গল হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মন্ত্রী তো এখনো আসেনি। সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ। মন্ত্রীকে এক্ষুনি ধরে বেঁধে নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। ধরে বেঁধে আনতে হবে না মহারাজ, আমি নিজেই পায়ে হেঁটে চলে এসেছি। এ কি শুনছি মন্ত্রী, তুমি জগন্নাথ দেবের নাম করে লোকজনদের কাছ থেকে জায়গা জমি হাতিয়েছো? মা, ছি 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 ছি, এ কি বলছেন মহারাজ? আমি তো জগন্নাথের সেবার জন্য নিয়ে এসেছি। যা মানুষের তাই জগন্নাথের, আর ওনারা স্বেচ্ছায় দান করেছেন। কিন্তু এটা তো কথা ছিল না যে আমরা ওই জমিতে চাষ করতে পারবো না। এটাও কথা ছিল না যে আমি দোকানে বসতে পারবো না। কে বলেছে মহারাজ? আমি চুক্তিপত্র সঙ্গে করেই নিয়ে এসেছি, ওখানে ছোট ছোট করে সব লেখা আছে। ওনারা পড়ে দেখেননি, সেটা ওনাদের ভুল। জয় জগন্নাথ, হে ঈশ্বর তুমি দেখো। মন্ত্রী মশাইয়ের গাঁটে গাঁটে কি বুদ্ধি! মহারাজ, আপনি মন্ত্রীকে আচ্ছা সে ধোলাই দিন, সব জমি ওদের ফেরত দিয়ে দেবে। হ্যাঁ, বললেই হলো। ফেরত নিতে হলে জগন্নাথ দেবের কাছ থেকে নিতে হবে, আমি তো ওনার সেবক মাত্র। হ্যাঁ, সেটাই তো মুশকিল। মন্ত্রী তো আর নিজের নামে চাইনি যে চাপ দিয়ে ফেরত নেব, কিন্তু ভগবানের কাছ থেকে কিভাবে ফেরত চাইবো? আমি আসি মহারাজ, সামনে রথ, আমার অনেক কাজ আছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এ
তো বড় মুশকিলে পড়া গেল। কি করা যায় বলো তো? আমরা ভাগ চাষি মহারাজ, চাষ না করলে আমরা খাবো কি মহারাজ? তোমরা কেউ কিছু বুদ্ধি দাও না, মানে কিভাবে মন্ত্রীকে জব্দ করা যায়। না মহারাজ, আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আমিও তো কিছুই বুঝতে পারছি না। গোপাল, আরে ও গোপাল, তুমি অন্তত কিছু বলো। মহারাজ, আমার মতে আমাদেরকেও সেই উপায়ে মন্ত্রীকে জব্দ করতে হবে যেভাবে মন্ত্রী সবাইকে ভোগাচ্ছে। সেটা কিভাবে? ওই যে, যাই মানুষের তাই জগন্নাথের, যাই জগন্নাথের তাই মানুষের। আহা, কি বোঝাতে চাইছো খুলে বলো তো। মহারাজ, মন্ত্রীমশাই যে বাড়িতে থাকেন ওটা তো আপনিই দান করেছিলেন রাজ্যের মন্ত্রীর প্রাপ্ত সম্পত্তি হিসেবে। আজ থেকে ওই বাড়িটা আপনি জগন্নাথ দেবের সম্পত্তি হিসেবে ঘোষণা করে দিন, আর ওই বাড়ি ভেঙে একটা মন্দির বানানোর পরিকল্পনা করুন। তাহলেই দেখবেন মন্ত্রীমশাই সোজা রাস্তায় চলে আসবেন। সাবাস গোপাল, সাবাস। এই জন্যেই তুমি আমার রাজসভার রত্ন। আমি আজই সব ব্যবস্থা করছি। মন্ত্রীর বাড়ি ভেঙেই তৈরি হবে কৃষ্ণনগরের জগন্নাথ দেবের মন্দির। গিন্নি, তাহলে আর আমাদের কোনো সমস্যাই থাকলো না। জগন্নাথ দেবের নামে যা জমি হাতিয়েছি তাতে চাষ করলে আমাদের হেসে খেলে সংসার চলে যাবে। রথের মেলার দিন আমার কিন্তু নতুন শাড়ি চাই, মনে আছে তো? মনে আছে গিন্নি, সব মনে আছে। শোনো শোনো শোনো, একটি বিশেষ ঘোষণা। আজ থেকে আমাদের রাজ্যের মন্ত্রীমশাইয়ের বাড়ি জগন্নাথ দেবের সম্পত্তি হিসেবে ঘোষণা করা হলো। এখানে মন্ত্রীমশাইয়ের বাড়ি ভেঙে জগন্নাথ দেবের মন্দির তৈরি হবে। শোনো শোনো শোনো। কি আমি কি শুনলাম? আমাদের বাড়ি ভেঙে মন্দির হবে? তাহলে আমরা যাব কোথায়? কেন? রাস্তায় রাস্তায় ঘুরবেন, গাছতলায় বসবেন, আকাশের মতো অত বড় ছাদ পাবেন। এই বাড়ি আর কি হবে? চটপট বাড়ি থেকে বেরিয়ে পড়ো। এই বাড়ি ভেঙে মন্দির হবে। তোমাকে তো এটা আমি মন্ত্রীর প্রাপ্য হিসেবে দান করেছিলাম। আজ থেকে তোমার মন্ত্রী পদ কেড়ে নিলাম, আর বাড়িটাও জগন্নাথ দেবের নামে লিখে দিলাম। যাই মন্ত্রীর তাই জগন্নাথের, যাই জগন্নাথের তাই মন্ত্রীর। হ্যাঁ? আর হ্যাঁ মহারাজ, মন্ত্রীমশাই তো ওই চাষিদের জমি ভোলার দোকান জগন্নাথ দেবের নাম করে নিয়েছেন। তাহলে ওই জমি তো জগন্নাথ দেব নিজে পাহারা দেবেন। মন্ত্রীমশাইয়ের লাঠিয়ালদের সরে যেতে বলুন। হ্যাঁ মন্ত্রী, এটা আমি ভেবে দেখিনি। তোমার তো কিছু নয়, যার নামে জমি নিয়েছো তাকেই নিজে এসে জমি পাহারা দিতে বলো। তোমাকে যেন তার ত্রিসীমানায় না দেখি, নইলে আজ বাড়ি ছাড়া করেছি, কালকে রাজ্য ছাড়া করব। মহারাজ, ভুল হয়ে গেছে মহারাজ, ক্ষমা করুন, ক্ষমা করুন। এই সব দানপত্র আপনি নিয়ে যান, আমার বাড়ি আমাকে ফেরত দিয়ে দিন। যাই জগন্নাথের তাই মানুষের। চলুন মহারাজ। ক্ষমা ক্ষমা আমি তোমায় করব না মন্ত্রী। তুমি তোমার দোষের শাস্তি ভোগ করো। প্রহরী, বাড়িতে যা জিনিসপত্র আছে সব সব বাইরে বের করে দাও। হায় হায় হায়, আমাদের কি সর্বনাশ হলো গো! বলো জয় জগন্নাথ দেব কি জয়। জয় বলভদ্র দেব কি জয়। জয় সুভদ্রা মাই কি জয়। আসছে বছর আবার হবে। রথযাত্রা আবার হবে। সব তোমার জন্য হয়েছে, সব তোমার উল্টো পাল্টা বুদ্ধির জন্য আজ আমরা পথে বসে গেছি। একটা বাড়ি ছিল, সেটাও আর নেই। কি ব্যাপার প্রাক্তন মন্ত্রী, এখানে গাছতলায় বসে আছো? মহারাজ, আমার ভুল হয়ে গেছে। এই আপনার হাতে পায়ে ধরছি মহারাজ, আপনি আমায় দয়া করুন মহারাজ, আমার বাড়ি ফিরিয়ে দিন মহারাজ। আমি এরকম ভুল আর কোনো দিন করবো না মহারাজ,
কোনো দিন করব না। না 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 না, আমার হাতে পায়ে না ধরে জগন্নাথের কাছে ক্ষমা চাও আর বলো এই ভুল আর কোনোদিনও হবে না। হে ঠাকুর, জগন্নাথ ঠাকুর, আমায় ক্ষমা করে দাও ঠাকুর, আর এ ভুল কোনো দিন করব না। তোমার নাম করে লোক ঠকাবো না, লোক আমি ঠকাবো না। ঠিক আছে ঠিক আছে, দেখো জগন্নাথ দেবের কাছে যখন চেয়েছো তখন তিনি নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা করে দেবেন। বলো জয় জগন্নাথ কি। জয়। তাক দুমা দুম দুম উড়ে যা রে ঘুম, তাক দুমা দুম দুম উড়ে যা রে ঘুম। মরণ। আমার গিন্নি কানে তালা, আমার হয়েছে যত জ্বালা, তাক দুমা দুম দুম উড়ে যা রে ঘুম। কি বললে তুমি? হ্যাঁ, কই কিছু না তো। এই 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 একদম কথা ঘোরাবে না, কথা ঘোরাবে না। একটু আগেই তুমি বললে আমার গিন্নি কানে কালা, তাই তোমার হয়েছে যত জ্বালা না। ঠিকই তো বলেছি গিন্নি। কি আমি কানে কালা? কালাই তো, না হলে কি বলেছি সেটা শোনার জন্য আবার আমাকে জিজ্ঞাসা করতে নাকি? এই এই এত বড় কথা, আজ রাতে তোমার খাওয়া বন্ধ, এই বলে দিলাম। বই গেছে, আমি আজ রাতে পুটিদের বাড়ি থেকে খেয়ে আসবো। এই দৌড়াও দৌড়াও, দেখাচ্ছি মজা। ওরে বাবারে, পালাও, গিন্নি খেপে গেছে। ও গোপাল দাদু, এত এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিল? ওহো, তোরা আর আসার সময় পেলি না? এবার কোথায় যাবে? হ্যাঁ, বুঝেছি, দিদা দাদুকে তাড়া করেছিল, তাই দাদু ছুটে পালাচ্ছিল। মা আমার, ছেড়ে দাও মা, আমি কথা দিলাম পরের মাসে বেতন হাতে পেলেই তোমাকে একটা সোনার কানের দুল গড়িয়ে দেব। সত্যি তো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি গিন্নি। মনে থাকে যেন। আচ্ছা এবার তোরা বলতো, সাত সকালে আমার কাছে কি করতে এসেছিস তোরা? গল্প শুনতে নিশ্চয়ই? না 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 না, এখন আমি রাজসভায় যাব, তাই তোদের এখন গল্প শোনাতে পারবো না, এই বলে দিলাম। না গো দাদু, আমরা গল্প শুনতে আসিনি। হ্যাঁ গো গোপাল দাদু, কাল বাদে পরশু দিনে তো রথযাত্রা, কিন্তু আমাদের মা বাবারা না আমাদের রথই কিনে দিচ্ছে না। তাই আমরা তোমার কাছে এসেছি গোপাল দাদু, আমাদের রথ কেনার ব্যবস্থা করে দাও। এই রে, এখন আমার হাতও যে খালি। পেয়েছি, উপায় পেয়েছি। কাল বাজারে গিয়ে আমি কলার কাদিটা বিক্রি করে দেবো, যা পয়সা পাবো তা দিয়ে আমি তোদের রথ কিনে দেবো। কি মজা, কি মজা, কি মজা! আমরাও রথ টানবো। কি মজা, কি মজা, কি মজা, কি মজা! কলা বেচাও হবে আর রথ কেনাও হবে। মন্ত্রী, আগে বলুন মহারাজ। কাল বা পরশুই তো রথযাত্রা। হ্যাঁ মহারাজ, এবারে রাজবাড়ির রথটা ভালো করে সাজাতে হবে, যাতে কেউ রথের দিকে তাকিয়ে চোখ ফেরাতে না পারে। মহারাজ, এবার জগন্নাথ, বলরাম আর সুভদ্রার সোনার মূর্তি করতে দিলে কেমন হয়? বুদ্ধিটা মন্দ নয়। রাজবাড়ির রথে চেপে সোনার জগন্নাথ, বলরাম আর সুভদ্রা গোটা কৃষ্ণনগর ঘুরবে। আহা, আর আমার প্রজারা আমার জয় জয়কার করবে। বাহ, এই ফাঁকতালে কিছু মোহর হাতিয়ে নেওয়া যাবে। আগে ছোট মুখে বড় কথা বলছি বলে কিছু মনে করবেন না মহারাজ। কানে এলো রাজসভায় সোনার মূর্তি গড়া নিয়ে কথা চলছে, তা আমি বলি কি, এইভাবে টাকা পয়সা নষ্ট না করে ওই টাকা পয়সাগুলো গরিব লোকেদের দিলে তারা তো পেট ভরে খেয়ে পরে বেঁচে থাকতে পারে মহারাজ। এটা তো মন্দ বলেনি গোপাল। যা, কোথায় ভাবলাম এই সুযোগে একটু ট্যাঙ্কটা ভরিয়ে নেব, গোপালটা এসে সব কিছুর ওপর জল ঢেলে দিল। না মহারাজ, গোপালের কথা একদম শুনবেন না। সোনার মূর্তি বানিয়ে রথে চেপে ঘোরালে আপনার মান সম্মান কত বেড়ে যাবে বলুন তো। নবাব, খাম্বাজরাজ সবাই আপনার জয় জয়কার করবে। গোপাল যে সেটা চায় না আমি খুব ভালো করেই জানি। খালি কি করে নিজের ট্যাঙ্ক ভরানো যায় সেই চিন্তা, বুড়ো শিয়াল একটা। কি বললে? আমি 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 বুড়ো শেয়াল? তাহলে তুমি খ্যাপা হাতি। আহা, ঝগড়া নয় ঝগড়া নয়, আমাকে আজ রাতটা চিন্তা করতে দাও। কাল রাজসভায় তোমাদের জানাবো যে আমি কি সিদ্ধান্ত নিলাম। সে আপনি যে সিদ্ধান্ত নেন মহারাজ, সত্যিটা তো সত্যি থাকবে। তাই আমি কালই বাজারে গিয়ে আমার গাছের এক কাঁদি কলা বিক্রি করে দেব, আর সেই টাকা দিয়ে আমি আমার নাতি নাতনিদের রথ কিনে দেব। ওদের মা বাবা গরিব, কিন্তু ওদের গোপাল দাদু তো এখনো বেঁচে আছে। দাঁড়াও না গোপাল,
আমিও দেখব কি করে তুমি কলা বিক্রি করো। আজ রাতেই আমি তোমার গাছের কলার কাঁদি খেচাং ফু করে দেব। ঘুঘু দেখেছো গোপাল, কিন্তু হাত তো দেখনি। কাল সকালে উঠে কি নিয়ে বাজারে যাও সেটা দেখবো আমি। না, সমস্যাকে গোড়া থেকে কেটে ফেলতে হবে। কে রে, কে কে? আরে আরে আরে, মন্ত্রী মশাই না? যা, কি আমার কলা গাছ? ও, এইবারে বুঝেছি, এসব তাহলে মন্ত্রীর চাল। কিন্তু কাল তাহলে বাচ্চাদের রথ কিনে দেব কি করে? আমি যে ওদের কথা দিয়েছি। ছাড়বো না আমি আমার বাড়ি থেকে রাত দুপুরে কলা চুরি। হ্যাঁ, এর বদলা আমি নেবই নেব। ছাড়বো না ওই সুটকো মন্ত্রীটাকে, ছাড়বো না আপনাকে, এই বলে দিলাম। হ্যাঁ, কি হলো গোপাল? কাকে ছাড়বে না? আমাদের মন্ত্রী মশাইকে। কেন কেন? আমাদের মন্ত্রী মশাই আবার কি করলো গোপাল? কাল রাতে আমার গাছ থেকে কলা চুরি করেছেন, আমি নিজের চোখে দেখেছি। তাই নাকি মন্ত্রী? আমি চুরি? কি যে বলেন মহারাজ, আমি চুরি করতে পারি নাকি? গোপাল ঘুমের ঘরে কি দেখেছে তার নেই ঠিক। আমি ঠিকই দেখেছি মন্ত্রী মশাই। মন্ত্রী, সত্যি করে বলো, কাল রাতে তুমি কোথায় ছিলে? বাড়িতেই ছিলাম মহারাজ, ঘুমোচ্ছিলাম। সত্যি বলছি, বিশ্বাস না হলে আপনি আমার গিন্নিকে জিজ্ঞাসা করুন। চোরের সাক্ষী পাগল। আমি জানি আপনি আমার গাছ থেকে কলার কাঁদিটা চুরি করেছেন, যাতে আমি আমার নাতি নাতনিদের রথ কিনে দিতে না পারি। কে যে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে কিছুই তো বুঝতে পারছি না। আমি চাই জাঁকজমক করে রথযাত্রা পালন করতে, আবার গরিব মানুষদেরও সাহায্য করতে চাই। কিন্তু একসঙ্গে দুটো কাজ করব কি করে? মুখ সামলে কথা বলো গোপাল। চোরকে চোর বলবো না তো কি ভগবান বলবো? চুপ চুপ, দুজনেই চুপ, আর একটাও কথা নয়। আমি বিচার করব তোমাদের। মন্ত্রী, গোপাল, আমি তোমাদের দুজনকেই 100 মোহর করে দেব, আর তোমাদের দুজনকেই দায়িত্ব নিয়ে রথযাত্রার অনুষ্ঠানের আয়োজন করতে হবে, রথ সাজাতে হবে, কিন্তু আলাদা আলাদা ভাবে। যার আয়োজন সব থেকে ভালো হবে তার রথেই জগন্নাথ, বলরাম আর সুভদ্রা এই কৃষ্ণনগর ঘুরবে, আর আমি তাকে পুরস্কার বাবদ 50 মোহর দেব। বলো, রাজি তো? রাজি মহারাজ। আমিও এক পায়ে রাজি মহারাজ। ছাড়বো না গোপাল, এমন ধুমধাম করে রথ বার করব যে রাজ্যের সবাই হাঁ করে তাকিয়ে থাকবে আমার রথের দিকে। আমিও ছেড়ে দেব না, এই বলে দিলাম। এর একটা বদলা আমি নেবই। তবে আর দেরি নয়, আজ থেকেই তোমরা কাজ শুরু করে দাও। কালই যে রথযাত্রা। গোপাল দাদু, আরে দাঁড়াও দাঁড়াও। বাজার গেছিলে বুঝি গোপাল দাদু? কলা বিক্রি করবে নাকি গো গোপাল দাদু? এবার আমাদের রথ কিনে দেবে তো? এবার এদের কি উত্তর দিই? এরা যে আমার মুখ চেয়ে বসে আছে। কি হলো গোপাল দাদু? দেব তো, দেব। চল তোরা আমার সঙ্গে, আমি তোদের সবাইকে রথ কিনে দেব। কি মজা, কি মজা! আসল ভগবান হলো বাচ্চারা, তাই আগে এদের খুশি করি, তারপর বাকি কাজ। এবার আমি গোপালকে এমন শিক্ষা দেব যে আর কোনো দিন গোপাল আমার সামনে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এই যে দুই মক্কেল, অনেকক্ষণ থেকে তোদের খুঁজছি। কেন মন্ত্রী মশাই, নতুন কোনো কাজ আছে নাকি? আছে,
গোপালকে চোখে চোখে রাখতে হবে। মহারাজ আমাকে আর গোপালকে রথযাত্রার আয়োজনের দায়িত্ব দিয়েছেন। গোপাল যেন আমার থেকে ভালো করে রথ সাজাতে না পারে সেই দিকে খেয়াল রাখবি তোরা। সে নিয়ে আপনি চিন্তা করবেন না মন্ত্রীমশাই, আপনি জিতবেন। হ্যাঁ, আমরা গোপালকে কিচ্ছু করতে দেব না। ঠিক বলেছিস ঘটা। এবার দেখো গোপাল, তোমার হাল কি হয়। আমি এই এই রথটা নেব গোপাল দাদু। আর আমি এটা নেব। আমি তাহলে এটা। আর টেপা পুচকে তোরা ছোট, তাই তোরা এই ছোট রথটা নিবি। ভাই মোট কত হলো? মোট হলো 5 টাকা। এই নাও। এটাও বাকি থাকে কেন? এবার আমাদের ঠাকুরের মূর্তি কিনতে হবে গো। তারপর নকুলদানা, ফল, বাতাসা আর রথ সাজানোর জন্য রং বেরঙের কাগজ। সব হবে, সব হবে। গোপাল তো একটা ছোট্ট রথ সঙ্গে নিয়ে যাচ্ছে। হ্যাঁ তো, আমার মনে হয় গোপাল বেশি কিছু করবে না, ওই রথটাকেই সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবে। তাই যদি হয় তো আমাদের কাজ অনেকটা কমে গেল। বুঝলে, বাড়ি গিয়েই না রথগুলো সাজিয়ে ফেলবো গোপাল দাদু। আর আমি যাব বাহারি গাছের পাতা আনতে। আমি টেপা আর পুচকে বসে বসে মালা গাঁথবো। বাহ, এই সুন্দর করে সাজাতে হবে কিন্তু, মহারাজ যাতে দেখে চোখ ফেরাতে না পারে। না বাবা, জেদ করে না। রথ কেনার পয়সা নেই আমার কাছে। সবাই তো রথ টানে, আমিও রথ টানবো। টানবে বই কি, আমি দেব রথ কেনার পয়সা। গোপাল দাদা, তুমি? আর কোনো কিন্তু নয়, এটা দিয়ে তুমি তোমার ছেলেকে রথ কিনে দিও, কেমন? ওই ওই শয়তান মন্ত্রীটা যাচ্ছে। মন্ত্রীটা কি পরিকল্পনা করছে একবার দেখে আসি। বলুন মন্ত্রীমশাই, কি চাই? 3 তলা রথ চাই, সুন্দর করে বানাতে হবে কিন্তু। সামনে নকশা থাকবে, উপরের তলায় থাকবে জগন্নাথ, মাঝে থাকবে সুভদ্রা, আর নিচে থাকবে বলরাম। একদম উপরে একটা পতাকা থাকবে। সব হয়ে যাবে। কিন্তু এই রথটা আজ আমার রাতের মধ্যেই চাই। আমি তোমাকে 50 মোহর দেব। 50 মোহরে কালকের মধ্যে এত কাজ কি করে হবে বলুন? 50 মোহর থেকে বাড়িয়ে 70 মোহর করে দিন। আমি কথা দিলাম কালকের মধ্যে কাজ করে দেবো। আর তো কোনো উপায় নেই। বেশ, তাই করো। আমি তোমাকে না হয় 70 মোহরই দেব, কিন্তু কাজ ভালো হওয়া চাই। সে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মন্ত্রীমশাই। এমন হাল করে ছাড়বো আপনার যে আর কোনোদিন গোপালের পেছনে লাগার সাহস দেখাবেন না, এই বলে দিলাম মন্ত্রী মশাই। পেয়েছি বিজ্ঞানী। এই ব্যাপারে বিজ্ঞানী আমাকে সাহায্য করবে। যা ভেবেছিলাম তাই, গোপাল এই রথ নিয়েই যাবে। চল মন্ত্রীমশাইকে গিয়ে বলে আসি যে গোপালকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। বিজ্ঞানী বাড়ি আছো? গোপাল ডাকছে না? দাঁড়াও দাঁড়াও, আসছি। কি ব্যাপার, হঠাৎ না বলে না কয়ে আমার বাড়ি পথ ভুল করেছো? ভেতরে চলুন, কথা আছে। হ্যাঁ, এবার বলো কি কথা? শোনো,
আমার একটা শক্তিশালী চুম্বক চাই বিজ্ঞানী, আজই। চুম্বক দিয়ে কি করবে গোপাল? আছে আছে, অনেক কাজ আছে। বেশ, আজ রাত্রে এসে নিয়ে যেও। আমার কাছে একটা অনেক বড় চুম্বক বানানোই আছে, আমার একটা গবেষণার কাজে লাগছিল। ঠিক আছে, তুমি নিও, আমি আরেকটা বানাবো। কিন্তু কত বড় চুম্বক চাই সেটা বলো। অনেক বড় আর শক্তিশালী, যাতে অনেক দূরের জিনিসও ওই চুম্বক টেনে নিতে পারে। হ্যাঁ, ঠিক আছে গোপাল। দেখুন মন্ত্রীমশাই, পছন্দ হয়েছে তো? হয়েছে হয়েছে, দারুণ দারুণ পছন্দ হয়েছে। ওদিকে গোপালের কি খবর রে? এই গোপালকে নিয়ে অযথা চিন্তা করছেন মন্ত্রী মশাই। গোপাল বাজার থেকে একটা ছোট্ট রথ কিনে এনেছে। আমরা দেখে এলাম নাতি নাতনিরা সেই রথ সাজাচ্ছে। যাক, এবার তাহলে আমি জিতবো। বল নে, এবার রাতারাতি এই রথটা সাজিয়ে ফেলতে হবে। এই দেখো না গোপাল দাদু, আমরা কেমন রথ সাজিয়েছি। বাহ, দারুণ হয়েছে। এবার কাল আমরা সবাই মিলে রথ টানবো, অনেক মজা হবে। দাঁড়া দাঁড়া, তার আগে আরো একটা কাজ বাকি আছে যে। কি কাজ গোপাল দাদু? একটু রাথো, চুপি চুপি গিয়ে কাজটা সেরে ফেলতে পারলেই ব্যাস। হ্যাঁ, কাজ শেষ মন্ত্রী মশাই। বাহ, দারুণ দেখতে লাগছে, দারুণ দারুণ। মহারাজ খুব খুশি হবেন, আর সঙ্গে পুরস্কার বাবদ 50 মোহরও আমার ট্যাঁকে ঢুকবে। আর গোপাল, ওর মুখটা তো কাল দেখার মতন হবে। আপনার কি মনে হয় মহারাজ, কে জিতবে? এখনই তো কিছু বলা যাচ্ছে না, আগে গোপাল আর মন্ত্রীকে আসতে দাও। আমি কিন্তু গোপালের পক্ষে। আমি এসে গেছি মহারাজ। ওরে বাবারে, এত বড় রথ! কি সুন্দর করে সাজিয়েছেন মন্ত্রী মশাই। তবে মহারাজ, আপনার পছন্দ হয়েছে তো? হবে না আবার, খুব সুন্দর হয়েছে। মহারাজ, গোপাল হাজির। কি গোপাল, এই তোমার আয়োজন? কেন মহারাজ, ভুলটা কি করলাম? ভুল কিছুই করনি, একবার তাকিয়ে দেখো আমার রথের দিকে, তাহলেই বুঝবে। বাবা, এই যে রাজকীয় পিতলের রথ। আমার মতে মন্ত্রী গোপালের থেকে ভালো কাজ করেছে, তাই এবারে ঠাকুর মন্ত্রীর রথে চেপেই ঘুরবে। পণ্ডিত, তুমি ঠাকুর রথে তোলার ব্যবস্থা করো। আমরাও যাব মহারাজ আপনাদের সঙ্গে, আমাদের এই ছোট ছোট সামান্য রথ নিয়ে। যাবে বই কি, আমরা সবাই যাব। দাঁড়াও না, একটু অপেক্ষা করো, একটু পরেই যখন চুম্বকের খেল শুরু হবে তখন বুঝবে ঠেলা।
এ কি হলো? কেন হলো? এই মন্ত্রী, আরে এসব কি? বুঝতে পারছি না মহারাজ, এসব কেন হচ্ছে। ও এইবার বুঝেছি গোপাল চুম্বক নিয়ে কি করেছে। যা, এবার কি হবে? ঠাকুর এবার কৃষ্ণনগর ঘুরবে কেমন করে? আপনি যদি বলেন তাহলে এবার ঠাকুর এই গরিবের রথে করেই কৃষ্ণনগর ঘুরবে। আমি জানতাম গোপাল শেষ মুহূর্তের জন্য সব সময় তৈরি থাকে। আমাদের শেষ ভরসা গোপালই, তাই এইবার গোপালের রথে করেই ঠাকুর কৃষ্ণনগর ঘুরবে। বেশ বেশ, তাই হবে তাই হবে। কি মজা হুররে গোপাল দাদু জিতে গেছে। কে বাজা কে বাজা। গোপাল, এই গোপাল, মন্ত্রীর এই হালের পেছনে তোমার হাত নেই তো? আগে ঠাকুরের সামনে মিথ্যে কথা বলবো না মহারাজ, একটু হাত আছে। মানে আমি নিজে হাতে মন্ত্রীমশাইয়ের রথে চুম্বক রেখে এসেছিলাম মহারাজ। আমি জানতাম গোপাল, আমি জানতাম, কিন্তু তুমি 100 মোহর দিয়ে কি করলে বলো তো? ওদের রথ কেনার টাকা ছিল না, তাই আমি 100 মোহর দিয়ে ওদের সবাইকে রথ কিনে দিয়েছি। তবে হাতে এখনো 15টা মোহর মতন পড়ে আছে মহারাজ। ভাবছি ওটা দিয়ে বাজার থেকে একটা দিক কলা কিনে নিয়ে বাড়ি যাব। সে কি, হঠাৎ কলা কেন? কথায় আছে না, কলা বেচাও হলো আর রথ দেখাও হলো। কিন্তু আমি গোপাল ভাঁড়, আমি বলবো কলা কেনাও হলো আর রথ টানাও হলো। সাবাস সাবাস গোপাল, যেমন তুমি তেমন তোমার বুদ্ধি। হ্যাঁ, 50 মোহর আমি তোমাকেই দেব। আজ কি রান্না হচ্ছে পাচক ঠাকুর? আগে আপনার জন্য কুচির পাঁঠার মাংস রান্না করছি মহারাজ। বাবা, দারুণ গন্ধ বেরিয়েছে তো। কই কই, তাও তো একটু চেখে দেখি কেমন রান্না হয়েছে। আগে মাংস যে এখনো পুরো যাকে বলে সেদ্ধ হয়নি মহারাজ, একটু সময় লাগবে যে, একটু। ও ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে একটু পরেই আসছি। বলি, এবার সেদ্ধ হলো? আপনি তো এইমাত্রই ঘুরে গেলেন মহারাজ, এর মধ্যে সেদ্ধ হবে কি করে? ও হ্যাঁ, তাই তো তাই তো, ঠিক আছে ঠিক আছে, আমি আরো কিছুক্ষণ পরে আসছি। এতক্ষণে হয়তো মাংস সেদ্ধ হয়ে গেছে। না, যাই যাই, একবার রান্নাঘর থেকে ঘুরে আসি। না 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 না, একটু পরেই যাই বড়, একবার ঘুরেই আসি। কি পাচক ঠাকুর, মাংস সেদ্ধ হলো? আজ মহারাজের কি হয়েছে ভগবানই জানেন, খালি খালি এসে জিজ্ঞাসা করছে যে মাংস সেদ্ধ হয়েছে কিনা। কি হলো? আরে বলো বলো। এই এই হয়ে এসেছে মহারাজ, আর একটুখানি ধৈর্য ধরলেই হয়ে যাবে। বাবা বাবা বাবা, তবে দাও তো একটু খেয়ে দেখি। কি সুস্বাদু। আর একটু দাও তো। আরেকটু। আর তো নেই মহারাজ, সব শেষ হয়ে গেল তো। যা, ঠিক আছে, আবার রান্না চাপাও, তাড়াতাড়ি করো, কিন্তু আমার ভাত খাওয়ার সময় হয়ে গেছে। এক কড়া মাংস খাওয়ার পরও মহারাজ বলে কিনা ভাত খাবেন। কি হলো রানী?
আরে তাড়াতাড়ি করো বাবারে, আরে বড্ড খিদে পেয়েছে যে। এই যে আমি এসে গেছি, এই নিন। এই যা, কি হলো রানী? হাত ধুয়ে আসতে ভুলে গেছি। আপনি দাঁড়ান, আমি হাত ধুয়ে এক্ষুনি আসছি। না, পেটটা ঠিক ধরলো না, এখনো মনটা কেমন খাই 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 করছে। এ কি, ওটা যে আমার খাবার। আমার তোমার করতে নেই রানী, যেটা তোমার সেটা আমারও, আর যেটা আমার সেটাও আমার। পাচক ঠাকুর, বলুন রানিমা। আমার জন্য আরেক থালা খাবার নিয়ে এসো। আর যে খাবার নেই রানিমা। সে কি, এত মাংস রান্না করা হলো, সব গেল কোথায়? আগে সব মহারাজ চেখে দেখার নাম করে খেয়ে নিয়েছেন রানিমা। সে কি? ঠাকুর, একটু আমার দিকে মুখ তুলে তাকাও ঠাকুর। একে মাসের শেষ, তার উপর কাছে একটা পয়সাও নেই। এদিকে আজ সকাল থেকে মনটা বেড়ালের মতন মাছ খাবো করছে। এই অধমকে 2 পয়সা অন্তত পাইয়ে দাও, কথা দিচ্ছি। তার মধ্যে থেকে 1 পয়সার মাছ কিনবো, আর 1 পয়সা দিয়ে তোমার পুজো দেবো ঠাকুর। এই তো এই তো পেয়েছি, একেবারে চকচকে 1 পয়সা। ঠাকুর আমার কথা শুনেছে। সত্যি ঠাকুর, তুমি না আমাকে একদম বিশ্বাস করো না। দিলে তো দিলে, নিজের ভাগটা কেটে তবেই দিলে। না, আর পারা যাচ্ছে না, খালি পেটে কতক্ষণ আর থাকা যায়। রানী, বলি ও রানী, শুনছো? কি হলো? আরে আমাকে কিছু খেতে দাও তো। এই তো ভাত খেয়ে উঠলেন, এর মধ্যে আবার খেতে পেয়ে গেল। পেলে আর কি করব, দাও দাও, তাড়াতাড়ি কিছু খেতে দাও। না 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 না, এই অসুস্থতার লক্ষণ। 1 কড়া মাংস খেলেন, তারপর নিজের সঙ্গে সঙ্গে আমার থালার ভাতটাও খেয়ে নিলেন, আর এর মধ্যে আবার খেতে চাইছেন। আমি এক্ষুনি রাজবৈদ্যকে ডেকে পাঠাচ্ছি, চুপটি করে বসুন এখানে। তাই রাজবৈদ্য এসে কি করবে শুনি? ওষুধ খেয়ে কি আর পেট ভরে নাকি? দিতে হবে না খাবার, আমি চললাম। কোথায় যাচ্ছেন আপনি? এই কি হলো? দাঁড়ান বলছি, দাঁড়ান। গিন্নি, গিন্নি, আরে তাড়াতাড়ি খেতে দাও। উফ, মনে হচ্ছে আমার পেটে 100 ছুঁচো যুদ্ধ করছে। আর পারছি না, তাড়াতাড়ি দাও। দাঁড়াও দাঁড়াও, হয়ে এসেছে, একটু অপেক্ষা করো, এক্ষুনি হয়ে যাবে গো, হয়ে যাবে। গোপালের বাড়ি থেকে মাছ ভাজার গন্ধ পাচ্ছি। আহ, যা যা যা, গিয়ে একটু পেট পুজো করে আসি। কি গোপাল, বাড়িতে আছো না? মহারাজের গলা শুনলাম বলে মনে হলো। আরে, এই যে সত্যি সত্যি মহারাজ। আজ বুঝি তোমার বাড়িতে মাছ ভাজা হচ্ছে? আগে তা হচ্ছে মহারাজ। দুপুরবেলা বাড়িতে অতিথি এসেছে, তাকে খেয়ে যেতে বলবে না গোপাল? অবশ্য তুই না বললেও আমি আজ তোমার বাড়ি থেকে খেয়ে তবেই যাব। কি করছেন মহারাজ? ওটা ছেড়ে দিন, ছেড়ে দিন। কেন কেন কেন? কৃষ্ণনগরের মহারাজ যদি মাছের মুড়ো খায়, তাহলে মাছগুলো বলা বলি করবে যে মহারাজ কৃষ্ণচন্দ্র আমাদের মাথা খায়। সেটা কি শুনতে আপনার ভালো লাগবে মহারাজ? বলুন মহারাজ, তার চেয়ে বরং ওটা আমি খাই। যার যা বলার বলুক, কি আমার খিদে পেয়েছে তাই আমি খাবো, পেট ভরে খাবো।
মাছের লেজা মুড়ো সব খাবো। ঘরেতে কিছু নেই গো, বলি একটু মুড়ি মেখে দেবো, হ্যাঁ খাবে? হ্যাঁ হ্যাঁ, তাই দাও তাই দাও। যত সব, মহারাজের পেট তো নয়, আস্ত একটা কলসি। কি খাই কি খাই, উফ, কি যে খাই। ভোলা ময়রার দোকান থেকে একটু মিষ্টি মুখ করে আসি। এই যে ভোলা ময়রা, শুনলাম তোমার মিষ্টি আজকাল বড় নুনতা খেতে লাগছে। কি যে বলেন মহারাজ, মিষ্টি কখনো ওই নোনতা হয় নাকি? কে বলেছে হয় না? আরে চিনির বদলে নুন দিলেই তো হয়। না 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 না, আমি আমার মিষ্টিতে ওই চিনি দিই মহারাজ। হ্যাঁ, চিনি দিই। বিশ্বাস না হলে একটু চেখেই দেখুন না মহারাজ। তাই নাকি? তবে তাও দেখি। কি হলো মহারাজ, খেয়ে কি বুঝলেন? দূর, একটা মিষ্টি খেয়ে বোঝা যায় নাকি? বাবা, আর একটা মিষ্টি দাও দেখি। আরেকটা দাও। এবার কিছুটা শান্তি পেলাম। না বুঝলে, তোমার মিষ্টি আগের মতোই মিষ্টি আছে ভোলা ময়রা। এইভাবে মিষ্টি বানিয়ে যাও আর আমার পেট ভরিয়ে যাও। যা, আমার দোকানের সব মিষ্টি খেয়ে মহারাজ চলে গেল। হ্যাঁ, এবার তো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছি মারা ছাড়া আর কোনো কাজই নেই আমার। মহারাজের চোখ এড়িয়ে রাজকোষ থেকে পয়সা সরিয়ে গিন্নির জন্য আপেল কিনেছি শুনলে আমার গিন্নি খুব খুশি হবে। আর গিন্নি খুশি হলে মাছের ঝোল, মাংস কষা, আরও কত কি রান্না করে খাওয়াবে আমাকে। এসব ভেবেই আমার জিভ দিয়ে যাই, তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি যাই, আমার যে আর সবুজ হয়েছে না। এই রে, মহারাজ তো এই দিকেই আসছেন। কি মন্ত্রী, কোথায় চললে শুনি? মানে আমার গিন্নি খুব ফল খেতে ভালোবাসে তো, তাই এগুলো কিনে বাড়ির দিকেই যাচ্ছিলাম মহারাজ। তাই নাকি? তা দাও তো দেখি একটা আপেল, খেয়ে দেখি কেমন মিষ্টি। এই নিন মহারাজ। আহ আহা, আপেলটা তো বেশ ভালোই মিষ্টি। এমন মিষ্টি আপেল একটা খেয়ে মন ভরে নাকি? আরো একটা খাবেন বুঝি? না না, একটা নয় সব কটাই খাবো। হ্যাঁ, আহা, কেঁদো না তো মন্ত্রী, যাও যাও যাও, বাজার থেকে আর কয়েকটা আপেল কিনে নিয়ে যাও। না, পেটটা এখনো খালি খালি লাগছে। যাই ওদিকে গিয়ে দেখি আর কিছু পাওয়া যায় কিনা। যার কাছ থেকে চুরি করলাম সেই এসে খেয়ে চলে গেল। আজ সকালে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। রানী, তাড়াতাড়ি খেতে দাও, আমার খিদে পেয়েছে যে। একদম নয়, কাল অনেক খেয়েছেন, আজ একটু বিশ্রাম নিন। এমন করলে যে শরীর খারাপ করবে। তাহলে খালি পেটে থাকবো? হ্যাঁ, তাই থাকবেন। একদিন খালি পেটে থাকলে মাথায় আকাশ ভেঙে পড়বে না। আর একদম খাওয়ার জন্য বায়না করবেন না, না হলে আমি কিন্তু রাজবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাব। সে কি, রানী বাপের বাড়ি চলে যাবে? না 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 না, রানীকে কিছুতেই বাপের বাড়ি যেতে দেওয়া চলে না।
এদিকে পেটে খাবার না পড়লে তো পেয়েছি। একটা উপায় আছে যাতে রানী বাপের বাড়ি যেতে পারবে না আর আমার পেটও ভরবে। রানী, ও রানী, শুনছো? ওহ, আবার কি হলো? সামনে তোমার জন্মদিন আসতে চলেছে, তাই আমি আমার রাজসভার সব সদস্যদের ভোজ খাওয়াতে চাই। আমার জন্মদিন আসতে তো অনেক দেরি আছে। তাতে কি হয়েছে, আমি এখন থেকে তোমার জন্মদিন পালন অনুষ্ঠান শুরু করে দিতে চাই। তুমি আবার না বলো না রানী, আমাকে আমার মতন করে তোমার জন্মদিন পালন করতে দাও। তাহলে ওই কথাই রইল, আজ রাজবাড়িতে ভোজ খাওয়ানো হবে। আয় পাচক ঠাকুর, বলুন বলুন মহারাজ। রাজবাড়িতে ভোজ খাওয়ার বন্দোবস্ত করো, আর তাড়াতাড়ি। মহারাজ, এক্ষুনি করছি। এই বেলা রাজসভায় গিয়ে সবাইকে ভোজ খাওয়ানোর নিমন্ত্রণটা ছেড়ে ফেলে গিয়ে। জয় মহারাজের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। শোনো শোনো, একটা বিশেষ ঘোষণা আছে তোমাদের উদ্দেশ্যে। কি ঘোষণা মহারাজ? শত্রুপক্ষ কি আমাদের রাজ্য আক্রমণ করতে চলেছে? আরে না না, সব কিছু নয়। আগামী মাসে আমাদের রানীর জন্মদিন, তাই আজ রাজবাড়িতে ভোজ খাওয়ানো হবে। তোমরা এখন বাড়ি যাও, স্নান সেরে সঠিক সময়ে চলে এসো। কিন্তু আমি চাই দেখি রান্না কত দূর হলো। এই কদিন ধরে দেখছি মহারাজ কেমন বদলে গেছেন। ঠিক বলেছেন মন্ত্রী মশাই, কালই তো মহারাজ আমার বাড়িতে ঢুকে সব মাছ ভাজা একা খেয়ে চলে গেলেন। আমাকে শেষে ওই মুড়ি মাখা খেয়ে থাকতে হলো। শুধু তাই নয়, কাল আমি আমার গিন্নির জন্য বাজার থেকে আপেল কিনে নিয়ে যাচ্ছিলাম। রাস্তায় মহারাজের সঙ্গে দেখা হতেই মহারাজ আমার হাত থেকে আপেলগুলো কেড়ে খেতে শুরু করলেন। একেবারে রাক্ষসের মতন গপ গপ করে সব আপেল খেয়েও নিলেন। কিছু একটা গোলমাল নিশ্চয়ই আছে। রানীমার জন্মদিন তো আগামী মাসে, তার জন্য আজ রাজবাড়িতে ভোজ খাওয়া হচ্ছে। ব্যাপারটা ঠিক হজম হলো না তো। এবার সবাই খাওয়া শুরু করো। রানীর জন্মদিনের ভোজ খাওয়া হচ্ছে বলে কথা। সবাই পেট ভরে খাও, লজ্জা পেও না যেন। না না, কি যে বলেন মহারাজ, আমাদের দরকার হলে চেয়ে খাবো। রানী, আমাকে একটু ভাত দাও তো। মহারাজ, ওটা আমার। তুমি কি করলে? রাজসভার সদস্যদের ভোজ খেতে ডেকে নিজেই সব খাবার খেয়ে নিলে। তাই তো, ছি 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 ছি, এ আমি কি করলাম? না না, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের ডেকে এনে খালি পেটে বসিয়ে রাখলাম। না না, কাল রাজবাড়িতে আবার ভোজ খাওয়া হবে। তোমরা সবাই সময় মতন চলে এসো কিন্তু। হ্যাঁ, কাল আবার? তা কাল কোন উপলক্ষে ভোজ খাওয়া হবে মহারাজ? আমার আসছে জন্মদিন উপলক্ষে। গোপাল, গোপাল, তুমি মহারাজকে বাঁচাও। একেবারে রাক্ষসের মতো খাচ্ছেন, কিছুতেই মহারাজের খাওয়া কমানো যাচ্ছে না। এইভাবে চলতে থাকলে যে ওনার শরীর খারাপ করবে গোপাল। সেটাই তো দেখছি রানীমা। যে করেই হোক মহারাজের এই রাক্ষসের মতন খাওয়া আমাকে বন্ধ করতেই হবে। কিন্তু কিভাবে কিভাবে? একটা উপায় আছে।
বিজ্ঞানী, বলো গোপাল। তোমাকে আগামীকালের মধ্যে একটা জিনিস বানাতে হবে। কি জিনিস গোপাল? বলছি বলছি হয়ে যাবে গোপাল। এবার দেখি মহারাজ কি করে পেট ভরে খাবার খায়। এবার সময় এসেছে মহারাজের ওপর গোপালের উল্টো চাল দেওয়া। আমার সব গুলিয়ে যাচ্ছে, যাচ্ছে সব ঘেঁটে। এবার থেকে কি মহারাজ থাকবেন খালি পেটে? না না না, মহারাজ খাবেন, অনেক অনেক খাবেন, কিন্তু পেট ভরবে না কিছুতেই। সেই ব্যবস্থাই করব আমি। বিজ্ঞানী, বিজ্ঞানী, তুমি যেমন যেমনটা বলেছিলে আমি ঠিক তেমন তেমন কাজ করেছি। বাহ, এবার জমবে খেলা। এই তো আমার রাজসভা সদস্যরা, আজ পেট ভরে ভোজ খাওয়ার জন্য তোমরা সবাই তৈরি তো? মহারাজ। এ কি, গোপাল আর বিজ্ঞানী কোথায়? আগে আমরাও চলে এসেছি মহারাজ। এ কি গোপাল, তোমার আসতে দেরি হলো কেন? আগে মহারাজ কৃষ্ণচন্দ্রের জন্মদিনের ভোজ খেতে আসছি বলে কথা, সঙ্গে করে একটা উপহার নিয়ে না আসলে যে বড় খারাপ দেখায় মহারাজ। সেই উপহার নিয়ে আসতেই যে দেরিটা হলো মহারাজ। তাই নাকি? তা আমার জন্য কি উপহার নিয়ে এলে? কই কই দেখাও দেখি। আগে খুবই সামান্য জিনিস মহারাজ, এই যে আজকাল বাতাসে বড্ড ধুলোবালি উঠছে, আর এটা ধুলোবালির হাত থেকে আপনার চোখকে রক্ষা করবে মহারাজ। বাহ বাহ বাহ, দারুণ জিনিস তো। তাহলে এটা এখনই চোখে পড়েনি? না না না, এখন নয় মহারাজ, আগে ভোজ খাওয়া শুরু হোক, তারপর। মহারাজ, এবার আপনি ওটা চোখে পড়ে নিন। জন্মদিনের ভোজ খাওয়া হবে জন্মদিনের উপহার পরে। হ্যাঁ, ওরে বাবা, এত বড় মাছ! বড় মাছ? বড়ই তো, বড়ই তো। মহারাজের জন্মদিন বলে কথা। খান খান মহারাজ, আপনি খাওয়া শুরু করুন। আজ এত খাবার খেয়ে নিলাম, তাও আমার পেট ভরছে না কেন রানী? এবার দেখেছেন তো, আমি প্রথমেই বলেছিলাম আপনার নিশ্চয়ই কোনো রোগ হয়েছে। সত্যি তো, তাহলে কি সত্যি সত্যি আমার পেটের ব্যায়াম হলো? না 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 না, আমার মাথাটা কেমন ঘুরছে। সব জিনিসকে বড় 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 বড়। মহারাজ, কি হলো আপনার? ভয় পাবেন না রানীমা। হ্যাঁ রানীমা, গোপালের বুদ্ধি মতন আমি মহারাজের চোখে আতশ কাঁচ লাগিয়ে দিয়েছি, যার ফলে মহারাজ সবকিছু বড় বড় দেখছেন। আমি 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 কোথায়? আপনি রাজবাড়িতেই মহারাজ। এ কি, এত খাবার! না না, এসব সরাও, সরাও তো আমার চোখের সামনে থেকে। যা কিছু হয়েছে সব আমার বেশি বেশি খাওয়ার ফলেই হয়েছে। না না না, আজ থেকে আমি আর একদম বেশি খাবো না, একদম নয়। ঠিক হয়েছে, সত্যি গোপাল, আজ তুমি না থাকলে যে কি হতো। যাক, এ যাত্রায় আমি মহারাজকে বাঁচিয়ে দিলাম। জয় গোপাল, জয়।